আশা করি সবাই ভালো আছো। আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা লবণের দ্রবণে যে আয়ন বা মূলকগুলো থাকে সেগুলোকে কিভাবে শনাক্তকরণ করা হয়। তো এটা যে শুধু আমরা থিওরিক্যালি পড়বো এমনটা না, আজকে এটা আমরা একদম এখানে প্র্যাকটিক্যালি করে দেখব। তো খুবই মজার বিষয়টা হবে। তো আগে আমরা একটু দেখি যে লবণ কাকে বলে। তো লবণের সংজ্ঞায় বলা হচ্ছে যে এসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে ধাতু কিংবা ধাতু নিয়ে ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোকেই লবণ বলে। তাহলে লবণ কি জিনিস? লবণ হচ্ছে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে, যেমন মনে করা যাক সে এটা একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো যেহেতু এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করতে পারবো। ঠিক আছে, যেহেতু তীব্র তড়িৎ মৌলক ক্লোরিনের সাথে যুক্ত আছে, এটা প্রতিস্থাপন করা যাবে। এখন প্রতিস্থাপন করা যেতে পারে বহুভাবে। যেমন মনে করো যে এই হাইড্রোজেনের পরিবর্তে আমরা যদি একটা সোডিয়াম প্লাস যদি এখানে নেই, তাহলে এটা হয়ে যাবে তখন সোডিয়াম ক্লোরাইড। আবার যদি মনে করা যাক একটা যদি আমরা কপার 2+ নেই, তাহলে এখানে হচ্ছে CuCl2। কেন? কারণ কপার যেহেতু 2 যোজি, আর এখানে যে ক্লোরাইড আছে ক্লোরাইড হচ্ছে 1 যোজি। তো এই 1 যোজি ক্লোরাইডের সাথে কপার যদি যুক্ত হতে চায়, তাহলে একটা কপারের জন্য 2টা করে ক্লোরিন লাগে। তো এই যে এখানে যে বলা হচ্ছে সংজ্ঞায় যে এসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে ধাতু কিংবা ধাতু নিয়ে ক্রিয়াশীল কোনো মূলক সে যদি এরকম হতো, মনে করা যাক যে এটাকে আমরা প্রতিস্থাপন করতেছি অ্যামোনিয়াম প্লাস দ্বারা। আমরা জানি যে অ্যামোনিয়াম ধাতু না, তবে ধাতুর মতো ক্রিয়াশীল আর কি। তখন আমাদের একটা লবণ হতে পারে এরকম যে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই জন্য বলা হচ্ছে যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে ধাতু কিংবা ধাতু নিয়ে ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগগুলো উৎপন্ন হয়, যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, তারপর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, হ্যাঁ, বা এখানে যে কপার ক্লোরাইড যে উৎপন্ন হলো, এগুলো সবই কিন্তু হচ্ছে লবণ। তাহলে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে ধাতু কিংবা ধাতু নিয়ে ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোকেই লবণ বলে। এটা হচ্ছে লবণের সংজ্ঞা। এখন লবণটা আসলে উৎপন্ন হয় কিভাবে? আমরা যদি একটু দেখি একটা লবণের উৎপন্নের বিক্রিয়া, যেমন একটা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া যদি খেয়াল করি, সে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে যে যৌগটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইন অ্যাকোয়াস প্লাস হচ্ছে, আমি ভৌত অবস্থাগুলো লিখছি না, আর হচ্ছে পানি উৎপন্ন হবে, তাই না? পানি উৎপন্ন হবে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে যৌগটা যে আমি এখানে লিখলাম, এই যৌগটা দেখতে এমন মনে হচ্ছে যে এখানে কিন্তু আগে কিন্তু এস ছিল। এখানে আগে কে ছিল? এখানে আগে কিন্তু এস ছিল। তাহলে কি, তারপর কি করলাম, এই এইচটাকে আমি প্রতিস্থাপিত করলাম। কি দ্বারা প্রতিস্থাপিত করছি? একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত করছি। তাই আমি বলতে পারি যে এই যৌগটা কিন্তু হচ্ছে লবণ। এটাই হচ্ছে লবণ। তো এই জন্য বলা হচ্ছে যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া মূলত লবণ আর পানি উৎপন্ন হয়। এটা তোমরা 9-10 থেকে শুনে আসছো। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে এই লবণে কিন্তু দুইটা পার্ট থাকছে। কোন কোন দুইটা পার্ট? একটা হচ্ছে এখান থেকে ধনাত্মক পার্ট, ধনাত্মক অংশ, আর একটা হচ্ছে কিন্তু ঋণাত্মক অংশ। তার মানে একটা লবণের দুইটা অংশ, একটা ধনাত্মক অংশ, একটা হচ্ছে ঋণাত্মক অংশ। এই যে ধনাত্মক যে অংশটা থাকে সেটাকে আমরা বলি ক্যাটায়ন। যেমন এখানে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে ক্যাটায়ন। আর ঋণাত্মক যে অংশটা থাকে এটাকে আমরা বলি অ্যানায়ন। অবশ্য ক্যাটায়ন এবং অ্যানায়নের এই কথাটা তড়িৎ রসায়ন থেকে হাওলাত করে নেওয়া। তবে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এরকম একটা বিষয় খেয়াল করে দেখো তো, এখানে ধনাত্মক পার্ট কোনটা? এখানে ধনাত্মক পার্টটা কিন্তু হচ্ছে সোডিয়াম প্লাস, আর ঋণাত্মক পার্টটা হচ্ছে Cl- অর্থাৎ ক্লোরাইড। এখন আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই যে এখানে যে আমাদের সোডিয়াম প্লাসটা যে আছে, এই লবণটার মধ্যে যে সোডিয়াম এই অংশটা যে আছে, এই অংশটা কোথায় থেকে আসছে? এখানকার ক্ষার থেকে আসছে না? এখান থেকে ক্ষার থেকে আসছে কিন্তু। তাই যেহেতু ক্ষার থেকে আসছে, তাই এই ধনাত্মক অংশটা বা এই ক্ষারীয় অংশটাকে আমরা, এই ক্যাটায়নের এই অংশটাকে আমরা বলতে পারি ক্ষারীয় মূলক। আর একইভাবে দেখানো যায় এই যে ঋণাত্মক যে অংশটা আছে, এই ঋণাত্মক অংশটা অর্থাৎ ক্লোরাইডটা, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু অ্যাসিড থেকে আসছে। তাই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে
অম্লীয় মূলক। অম্লীয় মূলক। তাহলে আমরা এখন বলতে পারি যে একটা লবণে দুই প্রকার মূলক থাকে, ক্ষারীয় মূলক আর অম্লীয় মূলক। তার মধ্যে যেগুলো ধনাত্মক চার্জযুক্ত হয় সেগুলো হচ্ছে ক্ষারীয় মূলক, আর যেগুলো ঋণাত্মক চার্জযুক্ত হয় সেগুলো হচ্ছে অম্লীয় মূলক। এখন আমরা কিছু ক্ষারীয় মূলকের কিছু তালিকা দেখব। ক্ষারীয় মূলকগুলোর মধ্যে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে এরকম, যে কপার 2+, Fe2+ or Fe3+, জিঙ্ক 2+, তারপরে অ্যালুমিনিয়াম 3+, এরপরে দেখবো আমরা ক্যালসিয়াম 2+, সোডিয়াম 1+, এবং অ্যামোনিয়াম 1+। এই 8টা 1 2 3 4 বা 1 2 3 4 5 6 7 আর কি 8, এই 8টা আমরা দেখব। আর অ্যানায়নের মধ্যে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে এরকম, জাস্ট সালফেট 2- or কার্বনেট 2- এবং হচ্ছে ক্লোরাইড 1-। তাহলে আমরা বলছি যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে ধাতু দ্বারা বা ধাতুর মধ্যে ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোকে লবণ বলে। তোমাকে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষার ভাইবা জিজ্ঞেস করা হয় যে লবণ কাকে বলে, তোমরা বলতে পারো না, ঠিক আছে? আজকে থেকে আশা করা যায় পারবে। তো একটা লবণের দুইটা পার্ট থাকে, একটা ধনাত্মক পার্ট, একটা ঋণাত্মক পার্ট। এই ধনাত্মক পার্টটাকে সাধারণত ক্যাটায়ন এবং ঋণাত্মক পার্টটাকে অ্যানায়ন বলে। তো ক্যাটায়নটা যেহেতু ক্ষার থেকে আসে তাই একে বলা হচ্ছে ক্ষারীয় মূলক, আর অ্যানায়নটা যেহেতু অ্যাসিড থেকে আসে তাই একে বলা হচ্ছে অম্লীয় মূলক। এখন এই যে লবণগুলো যে আছে বা লবণগুলোতে যে আয়নগুলো আছে, যেমন আমরা এপাশে একটা লিস্ট দেখলাম, হ্যাঁ, এবং এপাশে আমরা আরেকটা ছোট্ট একটা লিস্ট দেখলাম। তো এই লিস্টগুলো কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের আলোকে কিন্তু এতটুকুই, অর্থাৎ খুব বেশি আয়ন শতকরণ কিন্তু নেই। এবং তোমাদের জন্য এই পরীক্ষাগুলো হচ্ছে ডিরেক্ট টেস্ট, সিক্ত পরীক্ষা করা হয়। সিক্ত পরীক্ষা বলতে বোঝাচ্ছে যে কোনো বিকারক যোগ করে একটা দ্রবণের মধ্যে কোন আয়ন আছে সেটা শনাক্তকরণ করা হয়। তো আমরা এগুলো সিক্ত পরীক্ষা দেখব। তার আগে আমরা একটু দ্রাব্যতার বিষয়টা একটু দেখি। তো আমাদেরকে সাধারণত একটা টেস্ট টিউবের মধ্যে নমুনা লবণ দেয়। মনে করি এটা একটা টেস্ট টিউব। এখন এই টেস্ট টিউবের মধ্যে এরকম নমুনা লবণ দিবে। তো টেস্ট টিউবটাকে আমি একটু এইদিকে নিয়ে আসি। এখানে নমুনা লবণ দেওয়া হবে। এই নমুনা লবণের সাথে উপযুক্ত দ্রাবক যোগ করে একে আগে দ্রবীভূত করে মূল দ্রবণ তৈরি করা হবে। তাহলে মূল দ্রবণ কিভাবে তৈরি করা হবে? মূল দ্রবণ তৈরি হবে নমুনা দ্রবের মধ্যে দ্রবে উপযুক্ত দ্রাবক যোগ করে। উপযুক্ত দ্রাবক, তো তোমাদের যে লবণগুলো আছে সেগুলোর জন্য উপযুক্ত দ্রাবক মোটামুটি পানি হলেই হয়। শুধু একটা বিষয় মনে রাখবা, কার্বনেটের যদি কোনো লবণ দেয় বা পাউডার সদৃশ যদি কোনো লবণ দেয়, যেগুলো কার্বনেটের হয় সাধারণত, সেগুলোর ক্ষেত্রে শুধু পানিতে কিন্তু দ্রবীভূত হবে না। তাহলে মূল দ্রবণ কিভাবে তৈরি করা হয়? নমুনা দ্রবের মধ্যে দ্রবের মধ্যে আমরা উপযুক্ত দ্রাবক যোগ করে মূল দ্রবণ তৈরি করি। এখন নমুনা দ্রবের মধ্যে শুধু পানি দিয়ে যদি মূল দ্রবণ তৈরি হয় তাহলে তো হলো, আর যদি পানি দিয়ে মূল দ্রবণ না হয় তাহলে একটু তাপ দেওয়ার পর এখানে মূলত HCl দিতে হয়। দিলে কিন্তু মূল দ্রবণ তৈরি হয়ে যাওয়ার কথা। তোমাদের যে লবণগুলো আছে তাতে এই দুই দ্রাবক হলে এনাফ। আর যদি না হতো তাহলে আরো উচ্চতর বিষয় ছিল, তাপ দেওয়ার বিষয় ছিল, ফাইনালি অ্যাকোয়ারিজিয়া দেওয়ার বিষয় ছিল। তো যাই হোক, আমরা ওদিকে যাব না। আমাদেরকে উপযুক্ত দ্রাবক যোগ করে একটা মূল দ্রবণ তৈরি করতে হবে। তারপর এই মূল দ্রবণ নিয়ে প্রায় আমাদেরকে 8-9টা টেস্ট করতে হবে। যেহেতু মূল দ্রবণ নিয়ে 8-9টা টেস্ট করতে হবে, সুতরাং আমরা চেষ্টা করব কম কম মানে মূল দ্রবণ আর একটা টেস্ট টিউবে নিয়ে সেখানে আমরা পরীক্ষা করব। তো পরীক্ষার বেসিক যে ভিত্তিটা সেটা হচ্ছে এরকম। আমার কাছে এটা একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবে আমরা এই পর্যন্ত পানি দিয়ে একটা মূল দ্রবণটা তৈরি করলাম। এই পর্যন্ত পানি দিয়ে একটা আমাদের মূল দ্রবণটা তৈরি হলো, ঠিক আছে? এই যে মূল দ্রবণটা যে তৈরি করা হলো, হ্যাঁ, এখানে আমার কাছে এখন পুরোটাই এখন একটা মূল দ্রবণ তৈরি হয়ে গেল। এই মূল দ্রবণের মধ্যে তাহলে এখানে আমরা কি করলাম? এইটা হচ্ছে আমাদের নমুনা। এটা হচ্ছে নমুনা। নমুনায় কি করলাম? নমুনায় আমরা পানি দিলাম। পানি দেওয়ার ফলে কি হলো? একটা এইরকম একটা মূল দ্রবণ তৈরি হলো। এইটা হচ্ছে আমাদের মূল দ্রবণ। এই মূল দ্রবণ থেকে আমরা
সামান্য অন্য আরেকটা টেস্ট টিউবে আমরা সামান্য একটু মূল দ্রবণ নেব। মনে করা যাক যে এখানে আমরা এইটুকু নিলাম, এটা কতটুকু হবে, জাস্ট 2-1 মিলি, 2-1 মিলি পরিমাণ আমরা এটা আমরা মূল দ্রবণ নিলাম, মূল দ্রবণ নিলাম। এরপর কি করতে হবে, এরপর এখানে আমাদেরকে বিকারক যোগ করতে হবে, বিকারক যোগ করতে হবে। বিকারক যোগ করে আমাদেরকে দেখতে হবে যে এখানে অধক্ষেপ পড়ে কিনা, এখানে অধক্ষেপ পড়ে কিনা। তো যদি অ্যান্সার হয় যে হ্যাঁ অধক্ষেপ পড়েছে, যদি আনসার হয়ে থাকে যে অধক্ষেপ পড়েছে, অর্থাৎ যদি আনসার যদি হয় হ্যাঁ পদক্ষেপ পড়েছে, তাহলে উপস্থিত। আর যদি আনসার হয় যে না পদক্ষেপ পড়েনি, তাহলে হচ্ছে অনুপস্থিত। কি উপস্থিত আর কি অনুপস্থিত, এই যে আমরা যখন একটা মূল দ্রবণ আলাদা আর একটা টেস্ট টিউব যখন নিলাম, নেওয়ার পর সেখানে আমরা বিকারক যোগ করলাম, বিকারক যোগ করার আমরা ইচ্ছা মতো যোগ করতে পারবো না। আগে আমরা টার্গেট সেট করবো যে আমরা কোন আয়নকে আমরা শনাক্তকরণ করতে চাই। আমরা যে আয়নকে শনাক্তকরণ করব, সেই আয়ন শনাক্তকরণ করার জন্য যে বিকারক লাগবে আমরা সেই বিকারক এখানে যোগ করব। তো ওই বিকারক যোগ করে যদি দেখি যে অধক্ষেপ পড়ে, অর্থাৎ কাঙ্ক্ষিত অধক্ষেপ যদি পড়ে, তাহলে আমাদের যেটা টার্গেট করেছিলাম সেটা উপস্থিত। আর যদি অধক্ষেপ না পড়ে তাহলে হচ্ছে অনুপস্থিত। কারণ অনুপস্থিত হলে কি হবে, অনুপস্থিত হলে এই টেস্ট টিউব বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এটা পরিষ্কার করে আলাদা আরেকটা টেস্ট টিউব একটা নিতে হবে, আলাদা আরেকটা টেস্ট টিউব নিতে হবে। নিয়ে এখন এই টেস্ট টিউবে আবার একটু নমুনা দ্রবণ নিয়ে, অর্থাৎ মূল দ্রবণ নিয়ে এখানে আবার পুনরায় বিকারক যোগ করতে হবে। এই বিকারক যোগ করে দেখতে হবে এবার অধক্ষেপ পড়ে কিনা। তো যতক্ষণ পর্যন্ত অধক্ষেপ পড়বে না, টার্গেট সেট করতে হবে আমরা কোন আয়নকে টেস্ট করতেছি, সেই আয়নের বিপরীতে যে বিকারক আছে সেই বিকারক যোগ করতে হবে। বিকারক যোগ করে দেখতে হবে যে অধক্ষেপ পড়ে কিনা। যদি বিকারক যোগ করার পর যদি কাঙ্ক্ষিত অধক্ষেপ যদি পড়ে কাঙ্ক্ষিত বর্ণে, তাহলে হচ্ছে উপস্থিত, না হচ্ছে অনুপস্থিত। তো এই কাজটা আমাদেরকে মোটামুটি যখন আমরা একবার যখন পেয়ে যাব তারপর থেকে আর করার প্রয়োজন নেই, কিন্তু যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এই টেস্টগুলো এইভাবে করতে হবে। তাহলে কাজটা কি, কাজ খুব সহজ। প্রথমে আমরা নমুনার মধ্যে একটু পানি যোগ করব, করে আমরা মূল দ্রবণ তৈরি করবো। সাধারণত পানি যোগ করলেই হবে, কিছু কিছু ক্ষেত্রে HCl লাগতে পারে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তাপ প্লাস HCl এগুলো লাগতে পারে। করে মূল দ্রবণ হবে। এখন মূল দ্রবণ হবে কিনা হলো কিনা সেটা বুঝবো কিভাবে, মূল দ্রবণ হলো কিনা সেটা বুঝবার জন্য প্রধান উপায় হচ্ছে যে দ্রবণটা স্বচ্ছ হবে, কালার যাই হোক না কেন। তারপর যখন মূল দ্রবণ যখন তৈরি হয়ে যাবে, তখন এই মূল দ্রবণ থেকে আমরা 2-1 মিলি পরিমাণ নিয়ে সেখানে আমরা আগে একটা মূলক বা আয়ন যেটা আমরা টেস্ট করতে চাই সেটাকে টার্গেট সেট করব। তারপর সেই টার্গেট অনুযায়ী আমরা এখানে বিকারক যোগ করব। বিকারক যোগ করে আমাদের কাঙ্ক্ষিত পদক্ষেপ পড়ে কিনা সেটা আমরা খেয়াল করব। যদি কাঙ্ক্ষিত পদক্ষেপ পড়ে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যাকে টার্গেট করেছিলাম সেটা উপস্থিত। আর যদি দেখা যায় যে আমাদের টার্গেট সেট করে সেই অনুযায়ী বিকারক যোগ করার পর কাঙ্ক্ষিত পদক্ষেপ পেলাম না, তাহলে বুঝতে হবে যে এটা অনুপস্থিত। ঠিক আছে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা ক্ষেত্রে এই টেস্ট টিউবটা আবার পরিষ্কার করে নিয়ে সেখানে আবার নমুনা একটু নিতে হবে। নেওয়ার পর তার মধ্যে আমাদেরকে আবার বিকারক যোগ করে আবার একইভাবে এই কাজটা পুনরাবৃত্তি করতে হবে। এভাবে যখন আমরা উপস্থিত যখন আমরা পাবো, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের এখানে এই লবণটা বা এই লবণের এই ক্ষারীয়মূলকটা উপস্থিত আছে। তারপর একইভাবে অম্লীয়মূলক টেস্ট করব। তারপর এই ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলক দিয়ে এখানে আমরা যেমনটা বললাম যে আমাদের লবণটার চেহারা হচ্ছে এরকম, ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলক নিয়ে হয়, তখন আমরা লবণটা কিন্তু বলতে পারবো। এখন এই যে এখানে যে বলা হচ্ছে যে আমরা যখন বিকারক যোগ করব তখন আমরা এলোমেলো করে বিকারক যোগ করব না, আমরা টার্গেট সেট করে বিকারক যোগ করব। সেটা কিরকম, যেমনটা মনে করো যে আমি যদি টার্গেট করি প্রথম এই চারটাকে, এই চারটাকে যদি আমি টার্গেট ঠিক করি, তাহলে এদের জন্য যে বিকারকটা হতে পারে সেটা হচ্ছে এরকম। এদের জন্য K4FeCN6, নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে এক একটা কিন্তু একই রকমের বর্ণ দিবে। ঠিক আছে, তো কোনটা কোন বর্ণ দিল তার উপর ভিত্তি করে আবার আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন মনে করা যাক যদি লালচে বাদামি বর্ণের পদক্ষেপ হয়, তাহলে আমরা বুঝবো যে ওখানে কপার ছিল, লালচে বাদামি। অর্থাৎ আমি আগে টার্গেট করলাম যে কপারকে টেস্ট করব, তাহলে আমি ওই মনে করা যাক যে আমি টার্গেট করলাম যে এখানে আমার কপার আছে কিনা সেটা আমি টেস্ট করব, কপার 2+ আয়নটা আছে কিনা সেটা টেস্ট করব। এই জন্য আমাকে কি করতে হবে, বিকারক হিসেবে আমাকে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করতে হবে, K4
FeCN6 পটাশিয়াম ফেসাইনাইড যোগ করতে হবে। করে যদি আমি দেখি যে এখানে অদক্ষেপ পড়েছে এবং সেই অদক্ষেপের বর্ণ হচ্ছে লালচে বাদামি, হ্যাঁ, লালচে বাদামি যদি অদক্ষেপ পড়ে, লালচে বাদামি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে ওই কপার 2+ আয়নটা উপস্থিত। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো, আমাকে যে নমুনা লবণটা সরবরাহ করেছে সেখানে যদি কপার না থাকতো তাহলে পটাশিয়াম ফেসাইনাইড যোগ করে কিন্তু আমি লালচে বাদামি অদক্ষেপ পেতাম না। ঠিক আছে, তো যদি পেতাম না তাহলে তখন আমি সিদ্ধান্ত নিতাম যে আমি যে কপার যে টার্গেট করেছিলাম আমার টার্গেটটা মিস হয়ে গেছে, অর্থাৎ আমাকে যে নমুনা লবণটা দেওয়া হয়েছে এখানে কপার নেই। একইভাবে আমাকে যদি মনে করা যাক যে ফেরাস বা ফেরিক যদি দেওয়া হতো, মনে করা যাক যে ফেরাস দেওয়া হলো, তাহলে এখানে দেখা যেত যে যখন পটাশিয়াম ফেসাইনাইড যখন আমি যোগ করতাম, পটাশিয়াম ফেসাইনাইড যোগ করার পর দেখা যেত যে এখানে হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়তো। এবারটা কিরকম হতো? হালকা নীল হতো, হালকা নীল হতো। তো যদি হালকা নীল হয় তাহলে আমি সিদ্ধান্ত নিতাম যে যেহেতু অদক্ষেপ পড়েছে হালকা নীল বর্ণের, তাহলে আমার এখানে Fe2+ উপস্থিত। আর যদি মনে করা যাক যে গাঢ় নীল হতো, যদি গাঢ় নীল যদি অদক্ষেপ পড়তো তাহলে আমি বুঝতাম যে এখানে আমার Fe3+ উপস্থিত। আর যদি দেখা গেল যে না এখানে যে অদক্ষেপটা পড়েছে সেটা হচ্ছে সাদা অদক্ষেপ, তাহলে আমি বলতাম Zn2+। কিন্তু যদি এমনটা হতো যে লালচে বাদামি অদক্ষেপও পড়লো না, হালকা নীলও পড়লো না, গাঢ় নীলও পড়লো না, সাদা পদক্ষেপও পড়লো না, তাহলে এই যে আমি যে প্রথমে যে এই 4টা আয়নকে টার্গেট করে যে তার জন্য প্রয়োজনীয় বিকারক পটাশিয়াম ফেসাইনাইড যোগ করলাম, তার মানে হচ্ছে যে আমাকে আসলে এই 4টা মূলক বা আয়নের মধ্যে কোনোটাই দেওয়া হয়নি। তখন কি করব? তখন এই টেস্ট টিউবটা পরিষ্কার করে আবার নতুন করে একটা টেস্ট টিউব নেব, নিয়ে এবার টার্গেট সেট করব, মনে করা যাক যে অ্যালুমিনিয়ামকে। এখন অ্যালুমিনিয়ামকে যদি আমি টার্গেট সেট করি তাহলে আমার বিকারক হচ্ছে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি যোগ করি তাহলে অ্যালুমিনিয়াম যদি উপস্থিত থাকে তাহলে সাদা জেলি ন্যায় অদক্ষেপ হবে, সাদা জেলি ন্যায় হবে, অর্থাৎ দ্রবণের মধ্যে সাদা থকথকে কিছু ঘুরতে থাকবে। তো বিকারক যোগ করার পর আগে যদি আমরা এমনটা করি যে মনে করা যায় আমি টার্গেট করে আমি অ্যালুমিনিয়ামকে টেস্ট করতে চাই, তাহলে অ্যালুমিনিয়ামকে টেস্ট করার জন্য আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। এখন আমি যদি এইখানে যদি বিকারক হিসেবে মনে করা যাক যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, করে যদি দেখি যে এখানে সাদা জেলি ন্যায় অদক্ষেপ পড়েছে, ঠিক আছে, সাদা জেলি ন্যায় অদক্ষেপ পড়েছে, সাদা জেলির ন্যায় অদক্ষেপ, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমার অ্যালুমিনিয়াম 3+ আয়নটা উপস্থিত, এই আয়নটা উপস্থিত। এখন কথা হচ্ছে অ্যালুমিনিয়ামকে টার্গেট করে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে যোগ করলাম, করে যদি আমি দেখি যে না আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর সাদা জেল ন্যায় অদক্ষেপ পড়েনি, তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে যে আমাকে যে নমুনা লবণটা যে দিয়েছিল এই নমুনা লবণ আসলে অ্যালুমিনিয়াম ছিল না, তাই এই তার বিকারক যোগ করার পরও কোনো অদক্ষেপ পড়েনি। তো একইভাবে এই কাজগুলো পুনরাবৃত্তি করতে হবে, সুতরাং আমি এগুলো বারবার একই জিনিস না দেখে আমি একটু প্র্যাকটিক্যাল একটু দিকে একটু যাব, যেটা আজকে তোমাদেরকে বলেছিলাম। তারপর মনে করা যাক যে এখান থেকে আর একটা মনে করো যে টেস্ট টিউব নেওয়া হলো, এই কাজগুলো প্রতিবার পুনরাবৃত্ত করা হবে। যে এরপরে আমরা সে ক্যালসিয়াম যদি টেস্ট করতে চাই তাহলে এর জন্য আমরা বিকারক যোগ করব। ক্যালসিয়ামের বিকারক হচ্ছে মূলত অ্যামোনিয়াম অক্সালেট Na2C2O4, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট যোগ করার পর যদি সাদা অদক্ষেপ পড়ে, কিরকম অদক্ষেপ হবে? সাদা অদক্ষেপ হবে, অধিকাংশ অদক্ষেপে কিন্তু সাদা। পর যদি আমি সোডিয়াম প্লাস যদি টার্গেট করি এর জন্য আমাকে পটাশিয়াম পাইরো অ্যান্টিমেট যোগ করতে হবে। সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করার জন্য আমাদেরকে পটাশিয়াম পাইরো অ্যান্টিমেট যোগ করতে হয়, Sb2O7। এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পাইরো অ্যান্টিমোনেট। আর যদি আমরা অ্যামোনিয়াম যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদেরকে নেসলার বিকারক যোগ করতে হবে, নেসলার বিকারক। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য আসে। যেমন মনে করো যে প্রশ্নে আসলো যে অ্যামোনিয়াম শনাক্তকরণ করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা হয়, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে নেসলার বিকারক।
তো সোডিয়াম টার্গেট করে যদি আমরা পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দেই, আর যদি সোডিয়াম যদি উপস্থিত থাকতো তাহলে এর অধক্ষেপটা কেমন হতো? এর অধক্ষেপটা হতো সাদা সূক্ষ্ম দানাদার গুঁড়া, অর্থাৎ গুঁড়া গুঁড়া কিছু নিচে, সূক্ষ্ম গুঁড়া নিচে পড়ে থাকতো। আচ্ছা, আর যদি অ্যামোনিয়াম যদি থাকতো তাহলে কিন্তু লালচে বাদামি বর্ণ অধক্ষেপ হতো। তাহলে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন মূল দ্রবণের মধ্যে বিকারক যোগ করবো, এগুলো আমাদের সব বিকারক, আর এগুলো হচ্ছে তার অধক্ষেপের বর্ণ। যদি আমরা বিকারক যোগ করে যদি দেখি যে আমাদের কাঙ্ক্ষিত বর্ণ অধক্ষেপ পড়েছে, তাহলে আমরা সংশ্লিষ্ট আয়ন বা মূলকটাকে উপস্থিত বলবো, আর যদি না পড়ে তাহলে আমরা অনুপস্থিত বলবো। একইভাবে এই যে এখানে যে সালফেট এবং কার্বনেট আছে, এদেরকে শনাক্তকরণ করার জন্য একটা বিকারক যোগ করা হয়, সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট। তবে বেরিয়াম নাইট্রেট যোগ করা ভালো, হ্যাঁ, যদিও তোমাদের বেরিয়াম ক্লোরাইড যোগ করলে হবে, কোনো সমস্যা হয় না, বেরিয়াম নাইট্রেট যোগ করা হয়। এখন যোগ করে যদি দেখা যায় যে সাদা অধক্ষেপ পড়ে, সাদা যদি অধক্ষেপ পড়ে, বেরিয়াম নাইট্রেট যোগ করার পর যদি দেখা যায় যে সাদা অধক্ষেপ পড়ে, সাদা অধক্ষেপ, তাহলে বুঝতে হবে যে এখানে সালফেট অথবা কার্বনেট আছে। কিন্তু এই সাদা অধক্ষেপের মধ্যে যদি আমরা HCl দেই, দিয়ে যদি দেখি যে এটা দ্রবণীয় হয়েছে, তাহলে বুঝবো যে এখানে কার্বনেট উপস্থিত ছিল। আর যদি অদ্রবণীয় যদি থেকে যায়, তাহলে বুঝবো যে এটা আমাদের সালফেট উপস্থিত ছিল। তাহলে সালফেট এবং কার্বনেট টেস্ট করার জন্য কি করতে হবে? প্রথমে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করতে হবে, এটা হচ্ছে তাদের বিকারক। যোগ করে যদি দেখা যায় যে সাদা অধক্ষেপ পড়েছে, তাহলে বুঝতে হবে যে হয় সালফেট আছে অথবা কার্বনেট আছে। কিন্তু একটা লবণে তো আর অ্যানায়ন বা অম্লীয়মূলক তার একাধিক থাকবে না, একটাই অম্লীয়মূলক থাকবে। তাহলে কোনটা আছে, সালফেট না কার্বনেট? এইটুকু নিশ্চিত হওয়ার জন্য ওইখানে আমরা এরপরে আমরা HCl যোগ করবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবো। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করে যদি আমরা দেখি যে আমাদের দ্রবণটা স্বচ্ছ হয়ে গেল, মানে দ্রবণীয় হয়ে গেল, তাহলে বুঝবো যে এখানে কার্বনেট উপস্থিত আছে। আর যদি স্বচ্ছ না হয়, অদ্রবণীয় যদি থেকে যায়, তাহলে বুঝবো যে এখানে সালফেট উপস্থিত আছে। তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো মূলত মূল কাজ হচ্ছে এইটাই, আগে মূল দ্রবণ তৈরি করতে হবে। মূল দ্রবণ তৈরি করে সামান্য একটু পরিমাণ মূল দ্রবণকে একটা টেস্ট টিউবে নিতে হবে, নিয়ে এইখানে আমাদেরকে আগে টার্গেট সেট করতে হবে, আমি কাকে টেস্ট করতে চাই। এখানে যাকে টেস্ট করবো সেই অনুযায়ী আমাকে এখানে বিকারক যোগ করতে হবে, আর এই বিকারক যোগ করে আমি এখানে দেখবো যে এখানে অধক্ষেপ পড়েছে কিনা। যদি অধক্ষেপ পড়ে তাহলে টার্গেট ফুলফিল, আর যদি অধক্ষেপ না পড়ে, কাঙ্ক্ষিত অধক্ষেপ, তাহলে বুঝতে হবে যে এখানে টার্গেটটা মিস হয়েছে। তখন এটাকে পরিষ্কার করে নিয়ে আবার একটা নতুন করে আবার একটু মূল দ্রবণ নিয়ে নতুন আরেকটা টেস্ট করতে হবে। তো আশা করি তোমার ঘটনাগুলো বুঝতে পেরেছো। তবে এখানে ছোট্ট একটা বিষয় একটু বলে রাখা ভালো, এই যে আমরা যখন কোনো লবণের দ্রবণের মধ্যে পানি দিয়ে যখন মূল দ্রবণ তৈরি করব, বা দ্রাবক যোগ করে যখন আমরা মূল দ্রবণ তৈরি করব, তখন কোন লবণগুলো দ্রবীভূত হবে, কোনগুলো হবে না, তার কিন্তু ছোট্ট একটা কিন্তু হিসাব নিকাশ আছে, ঠিক আছে? আমি যদি সংক্ষেপে বলি, তাহলে বলা যায়, এইখানে একটু বলি, যেগুলো দ্রবণীয় হবে বেশি, গ্রুপ 1 এর সকল লবণ কোথায়? পানিতে দ্রবণীয় লবণ সমূহ, গ্রুপ 1 এর সকল লবণ পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়ামের লবণগুলো পানিতে দ্রবণীয়। তারপরে নাইট্রেটের যে লবণগুলো আছে, এগুলো পানিতে পুরোপুরি দ্রবণীয়। যদিও তোমাদের নাইট্রেট নাই, কারণ দেখো নাইট্রেট কিন্তু মাইনাস যুক্ত, অর্থাৎ নাইট্রেট বলতে তোমার সে সোডিয়াম নাইট্রেট হলো বা ক্যালসিয়াম নাইট্রেটে বলো, তো ঋণাত্মকমূলক হিসেবে নাইট্রেট থাকবে। তো তোমাদের নাইট্রেট কিন্তু সিলেবাসে নাই। নাইট্রেটের জন্য আলাদা টেস্ট আছে, বলয় পরীক্ষা করা হয়, রিং টেস্ট বলে। তো নাইট্রেট লবণগুলো পানিতে দ্রবণীয়, তারপর অ্যামোনিয়াম লবণগুলো পানিতে দ্রবণীয়, গ্রুপ 1 এর সকল লবণ দ্রবণীয়। আর অ্যাসিটের যে আয়নগুলো আছে, এদের যে লবণগুলো আছে, এই লবণগুলো কিন্তু পানিতে দ্রবণীয়। এই লবণগুলো সবগুলোই পানিতে পূর্ণ মাত্রায় দ্রবণীয়। আর কিছু লবণ আছে অদ্রবণীয়, যেমন মনে করো যে সালফাইড লবণগুলো বা হাইড্রোক্সাইড গুলো, বা তোমার কি বলে ফসফেট গুলো, PO4 2-, যদিও ফসফেট তোমাদের নাই, সালফাইড হাইড্রোক্সাইড এগুলো কিছুই নাই।
তারপরে কার্বনিক আছে, যে কার্বনেট লবণগুলো কিন্তু হচ্ছে অদ্রবণীয়। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে অদ্রবণীয়। এগুলো এমসিকিউ কিন্তু আসে, নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয় হবে, কোনটা হবে না। তো একটা যৌগ দেখে কিন্তু পরীক্ষা হলে বুঝতে পারবা না যে এটা দ্রবণীয় হবে কি হবে না, যদি বেসিক যদি ঠিক না থাকে। তা বেসিকটা কি হচ্ছে, বেসিকটা হচ্ছে আমরা মাথায় রাখবো যে এই লবণগুলো পানিতে দ্রবণীয় হবে আর এগুলো অদ্রবণীয় হবে। আর একটা লবণ শনাক্তকরণের বেসিকটা কি, বেসিকটা হচ্ছে আমরা নমুনার মধ্যে আগে পানি যোগ করে একটা মূল দ্রবণ তৈরি করব, তারপর সেই মূল দ্রবণ থেকে প্রতি ক্ষেত্রে আমরা একটু করে নেব, নিয়ে আমরা একটা আয়ন টার্গেট করব, যে আয়নটা টার্গেট করব সেই অনুযায়ী আমরা বিকারক যোগ করব, করে আমরা দেখবো যে আমাদের টার্গেট করা আয়নটার বিপরীতে যে পদক্ষেপটা পড়ার কথা সেই পদক্ষেপটা পড়লো কিনা। যদি পদক্ষেপটা পড়ে থাকে তাহলে আমাদের টার্গেট সাকসেস, যেটা আমরা টার্গেট করেছিলাম সেটাই উপস্থিত। কিন্তু আমরা টার্গেট সেট করে সেই অনুযায়ী আমরা বিকারক যোগ করার পর যদি দেখি যে না পদক্ষেপ পড়েনি, তাহলে বুঝতে হবে যে আমাদের যেটাকে টার্গেট করে বিকারক যোগ করেছে সেই মূলকটা এখানে উপস্থিত নেই। তখন নতুন করে আরেকটা নিয়ে এভাবে পরীক্ষাগুলো করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পরীক্ষা করতে হবে, করে যে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো পাবো সেগুলো দিয়ে আমরা একটা লবণের নাম বলতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি একটা লবণ শনাক্তকরণের বিষয়টা, খুবই সহজ প্রক্রিয়া। এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখবো। তো এখানে দেখো তোমরা একটা কপার সালফেটের একটা জলীয় দ্রবণ একটা দেখতে পাচ্ছ, এই যে নিচে তলানি হিসেবে পড়ে আছে। আমি যদি আরো একটু যদি কপার দেই, এখানে এখানে আমার লবণ আছে, এই যে নিচে দেখো লবণগুলো। হ্যাঁ, তো এই লবণটাকে কপার সালফেট কিন্তু পানিতে দ্রবণীয় হয়, এটা আমরা পানিতে দ্রবণীয়, এইটা মনে করা যাক যে আমাকে নমুনা দিচ্ছে কপার সালফেট, এখানে পানি যোগ করে আমি একটা মূল দ্রবণ তৈরি করলাম। তো মূল দ্রবণ তৈরি করার সময় একবারে কিন্তু পানি দিয়ে একদম গলা পর্যন্ত করা যাবে না, ধীরে ধীরে পানি দিতে হবে, দ্রবীভূত করার চেষ্টা করতে হবে। তো সামান্য একটু পানি দিলে কিন্তু বোঝা যাবে যে লবণটা পানিতে দ্রবীভূত হবে কিনা। তো যদি হতে থাকে তাহলে ধীরে 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 পানি যোগ করে করতে হবে, যেমন কপার সালফেট পানিতে দ্রবণীয়, আমি আরো একটু পানি একটু দিতে পারি। এখানে মোটামুটি দেখো একটা স্বচ্ছ একটা দ্রবণ উৎপন্ন হলো। এখন একটা বিষয় হচ্ছে যে নিচে মনে হচ্ছে যে একটু পড়ে আছে, হ্যাঁ নিচে পড়ে থাকতে পারে। তার কারণটা হচ্ছে কি, আমরা তো পড়ছিলাম যে প্রত্যেকটা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা আছে। তার দ্রাবকের ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য যদি আমি নেই তাহলে কি হবে, সেটা নিচে পড়ে থাকবে, এই জন্য হয়তো পড়ে থাকতে পারে। দ্রবীভূত করে দেখা যায় যে তার নিচে এখনো পড়ে আছে, তাহলে বুঝতে হবে এই নিচে যে পড়ে আছে তার উপরে দ্রবণটা কিন্তু সম্পৃক্ত অবস্থায় আছে, এটা কিন্তু একটা বিষয়। তো যাই হোক আমাদের মূল দ্রবণ তৈরি হয়ে গেল। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এই মূল দ্রবণটা কিন্তু হালকা কিন্তু নীল দেখাচ্ছে, সমুদ্রের পানির মতো নীল দেখাচ্ছে, ঠিক আছে। তো নীল কেন দেখাচ্ছে, কারণ আমাদের লবণটাই তো নীল, এই যে লবণটা যে তোমরা দেখতে পাচ্ছ এই লবণটা হচ্ছে নীল, এই জন্য মূলত এটা নীল দ্রবণ তৈরি হয়েছে। তো দ্রবণ নীল হোক সেটা ব্যাপার না, নীল হোক লালচে বাদামি হোক বা বাদামি হোক সেটা বড় কথা না, কথা হচ্ছে দ্রবণটা স্বচ্ছ কিনা। তো দ্রবণ স্বচ্ছ সেটা বুঝবো কিভাবে, দেখো এই পাশে আঙুল দিলে তুমি কিন্তু আঙুল দেখতে পাবে। তো এই যে আঙুল দিলে যদি আঙুল যদি দেখা যায় তাহলে বুঝতে হবে, মানে লাইট পাস করলে বুঝে যাবে যে মূল দ্রবণ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর যদি মূল দ্রবণ তৈরি না হয় তাহলে কিন্তু এই লাইট পাস করবে না, আমরা সেরকম একটা দেখবো। এখন এই যে মূল দ্রবণ তৈরি হলো, আমি এখান থেকে সামান্য একটু জাস্ট 2-1 মিলি পরিমাণ, এখানে সামান্য একটু আমি 2-1 মিলি পরিমাণ, এইটুকু এইটুকু হলেই এনাফ। তুমি বেশি নিলেও যার যা লাগবে, কম নিলেও তাই লাগবে, এইটুকু আমি মূল দ্রবণ নিলাম। তো এই যে মূল দ্রবণটুকু যে নিলাম, এখন এখানে আমি বিকারক যোগ করব। তো আমি আগে টার্গেট সেট করে নিচ্ছি। এখানে যদিও কপার সালফেটের কথা আমি আগ থেকে বলে দিছি, কিন্তু তোমাকে তো আর বলে দেবে না, তো তোমাকে তখন এই সিএলটা কিন্তু মেনটেন করতে হবে, করলে একটু লাভ আছে। তো আমি প্রথমে এই 4টা আয়নকে টার্গেট করলাম, যে কপার 2+, ফেরাস ফেরিক এবং জিঙ্ক সালফেট, জিঙ্ক 2+। এদের 4টার বিকারক কিন্তু একটাই, পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো আমি এখন এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করে এখন দেখতে চাই কি হয়। আমার এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, এবং এই যে এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা আমি যোগ করছি, দেখা যাক কেমন হয়, তোমরা একটু খেয়াল করতে থাকো। পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করার পর দেখা যাচ্ছে যে দেখো কিরকম একটা বাদামি বর্ণের একটা পদক্ষেপ পড়ে গেল, তাই না, লালচে বাদামি বর্ণের পদক্ষেপ, অনেকটা চকলেটের মতো দেখাচ্ছে আর কি, হ্যাঁ চকলেট কালারের মতো হচ্ছে। তাহলে এই যে আমরা এখানে কি করলাম, আমরা এই 4টা আয়নকে টার্গেট করলাম, করে সেই অনুযায়ী তার বিকারক যে আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড সেটা আমরা যোগ করলাম, করে আমরা দেখলাম যে আমাদের এই লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়লো। তো যেহেতু লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়েছে, তাই আমরা বলতে পারি যে আমাদেরকে যে লবণটা দিয়েছিল সেখানে কপার উপস্থিত আছে, এইভাবে একটা ক্যাটায়ন উপস্থিত আমরা পেয়ে গেলাম। আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোন আয়নকে শনাক্তকরণ করার জন্য কোন বিকারক যোগ করা হয় সেটা মাথায় রাখতে হবে।
আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেই বিকারক যোগ করলে পদক্ষেপের বর্ণ কেমন হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুইটা বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে এগুলো কোনো ব্যাপারই না। এই যে লালচে বাদামি দেখছো, এমন পদক্ষেপ পড়ছে যার আসতেছে না, অথচ একটু আগে কিন্তু দ্রবণ ছিল, এখন দেখো কতটা গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, একদম থকথকে, দেখতে পারবো না এই দিক দিয়ে থকথকে একটা পদক্ষেপ পড়ে গেছে। এটা আমি একটু পরিষ্কার করে রেখে দিই। তো একটা বিষয় হচ্ছে কপার সালফেটের ওই পটাশিয়াম ফ্লোরাইড দিয়ে টেস্ট করলে সাথে সাথে টেস্ট টিউব ধুয়ে রাখা উচিত, না হলে হবে কি এই টেস্ট টিউবের মধ্যে ওই পদক্ষেপ লেগে যে পরে আর সহজে উঠতে চায় না। আচ্ছা, তো এইভাবে পরিষ্কার করে রেখে দেওয়া হলো। এখন কথা হচ্ছে যে যদি আমরা এই পটাশিয়াম ফ্লোরাইড যোগ করার পর যদি আমরা পদক্ষেপ না পেতাম তাহলে কি হতো? যদি কোনো পদক্ষেপ না পড়তো তাহলে আমরা ধরে নিতাম যে আমাদেরকে যে নমুনা লবণটা দিয়েছিল সেখানে কপার, ফেরাস, ফেরিক এবং জিঙ্ক 2+ এগুলো কোনোটাই উপস্থিত নাই, চারটাই অনুপস্থিত। তখন এই যে যেভাবে পরিষ্কার করে নিলাম, এইভাবে পরিষ্কার করে নিয়ে নতুন আবার একটু মূল দ্রবণ নিতে হবে, নিয়ে বাকি টেস্টটা করতে হবে। তো এভাবে টেস্ট করতে হয়। আচ্ছা, এভাবে আমরা যতক্ষণ না পর্যন্ত ক্যাটায়ন পাবো ততক্ষণ পর্যন্ত আমরা একটার পর একটা বিকারক যোগ করব এবং তার পদক্ষেপ কিরকম সেটা আমরা খেয়াল করবো, করে 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 আমরা লাস্ট পর্যন্ত যাব। এখন যখন ক্যাটায়ন যখন পেয়ে যাবো, এরপর তো আমাকে অ্যানায়ন টেস্ট করতে হবে। ও অ্যানায়নের আরেকটা কথা বলা হলো না, এই যে ক্লোরাইডের ক্ষেত্রে, ক্লোরাইড ক্ষেত্রে সাধারণত সিলভার নাইট্রেট হচ্ছে তার বিকারক। অর্থাৎ সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করে যদি দেখা যায় যে সাদা দধিন্যায় পদক্ষেপ পড়ে, ম্যাক্সিমাম পদক্ষেপে কিন্তু সাদা সাদা দধির ন্যায় পদক্ষেপ, দধির ন্যায় যদি পদক্ষেপ পড়ে তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানে আমাদের ক্লোরাইড আয়ন উপস্থিত আছে। তবে আর একটু নিশ্চিত হওয়ার জন্য আর একটু কাজ করা যেতে পারে, ওইটার মধ্যে যদি আমরা যদি নাইট্রিক অ্যাসিড দেই তাহলে দেখা যাবে যেমন সাদা তো তেমনই আছে, হয়তো দ্রবণটা একটু হালকা হতে পারে, মানে লঘু হতে পারে, কিন্তু ওই ঘোলাটে অবস্থায় থেকে যাবে, সাদা দধিন্যায় থেকে যাবে। আর যদি আমরা অতিরিক্ত যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি যোগ করি তাহলে দেখা যাবে যে ওই সাদা পদক্ষেপ যেটা ছিল পদক্ষেপটা কিন্তু আবার দ্রবণীয় হয়ে যাবে, ফলে তোমার আগে যেরকম মূল দ্রবণটা ছিল সেরকম একটা দ্রবণে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু এখান থেকে তো আমরা ধনাত্মক পার্টটা তো পেলাম যে কপার 2+ উপস্থিত। এখন আমরা একটু ঋণাত্মক পার্টটা একটু পেতে চাই। তাহলে ওই যে আমরা মূল দ্রবণ তৈরি করছিলাম, তো সাধারণত নির্যাস দ্রবণ তৈরি করা উচিত রঙিন লবণের ক্ষেত্রে, তো তোমাদের এত ঝামেলা নাই। তো ওই মূল দ্রবণ কিন্তু আবার একটু নিলাম, এই 2-1 মিলে নিলাম। ঠিক আছে, এতগুলো নেবো না, সামান্য একটু নেব। নেওয়া হলো, নেওয়ার পর কি করতে হচ্ছে, এখন এখানে আমি সালফেট কার্বনেট বা ক্লোরাইড টেস্ট করতে চাই। তো সালফেট এবং কার্বনেট টেস্ট করার জন্য আমার একটাই বিকারক, সেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট। তো আমি যদি এখন এখানে একটু বেরিয়াম নাইট্রেট যোগ করি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট। হ্যাঁ, বেরিয়াম নাইট্রেট যদি যোগ করি তাহলে দেখি পরিবর্তন কিছু হয় কিনা। বেরিয়াম নাইট্রেট যোগ করলে দেখো এর মধ্যে সাদা পদক্ষেপ পড়তেছে, অথবা আগে যেরকম স্বচ্ছ ছিল, আমি যদি আরো একটু যদি মূল দ্রবণ যদি নেই, বিষয়টা আরো তোমাদের একটু ভালো করে দেখানোর জন্য, তাহলে দেখো এই দ্রবণ এবং এই দ্রবণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখো এইটা কিন্তু ছিল মূল দ্রবণ, কতটুকু স্বচ্ছ, একদম স্বচ্ছ, কিন্তু এটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে। ঘোলাটে হয়েছে মানে পদক্ষেপ পড়ছে, পদক্ষেপ মানে যে সবসময় নিচের তলা হিসেবে পড়ে থাকবে তা না, তবে আগে যেরকম ছিল তার চেয়ে অবশ্যই তো ভিন্ন হবে। তো এখানে আমরা এই যে যখন বেরিয়াম নাইট্রেট যখন যোগ করছি তখন এই যে এরকম সাদা পদক্ষেপ পড়ছে, দেখো কত সুন্দর সাদা পদক্ষেপ, তাই না? সাদা পদক্ষেপ পড়ছে। এখন এই সাদা পদক্ষেপটা যদি পড়ে তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের সালফেট অথবা কার্বনেট আছে, কিন্তু কোনটা আছে সেইটা নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে আর একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এই পদক্ষেপের মধ্যে, পদক্ষেপটা ফেলাই দেওয়া যাবে না, এই পদক্ষেপের মধ্যে এখন আমরা একটু গাঢ় HCl যোগ করব। ঠিক আছে, তো একটু গাঢ় HCl একটু যদি আমরা যোগ করি, গাঢ় HCl কে একটু আলাদা একটু টেস্ট টিউবে একটু নেওয়া উচিত। এবং গাঢ় HCl বলতে খুব বেশি গাঢ় না, জাস্ট 2 মোলার বা 5 মোলার পরিমাণ হলেই হবে। তো সেই HCl আমরা একটু যোগ করে একটু দেখতে চাই যে আমাদের পরিবর্তনটা কেমন হয়। তো আমরা HCl যোগ করার পরও দেখতেছি যে আমাদের যেমন আগে ঘোলাটে ছিল তেমনই কিন্তু ঘোলাটে আছে। তো এই HCl যোগ করার পরও যদি ঘোলাটে যদি থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে সাদা পদক্ষেপ পড়বে, সেই সাদা পদক্ষেপের মধ্যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার পরও যদি দেখি যে আমাদের এটা অদ্রবণীয় থেকে যায়, মানে এরকম ঘোলাটে থেকে যায়, তাহলে কিন্তু সালফেট উপস্থিত। তার মানে হচ্ছে আমাদের যে ঋণাত্মক পার্টটা ছিল বা যেটা অ্যানায়ন আমরা বলি, সেই অ্যানায়নটা হচ্ছে আমাদের সালফেট। তাহলে আমরা একবার টেস্ট করলাম, টেস্ট করে আমরা দেখলাম যে আমরা তোমার
ধনাত্মক অর্থাৎ ক্যাটায়ন বা ক্ষারীয় হিসেবে আমরা কপার 2+ পেলাম, আর ঋণাত্মক বা তোমার অম্লীয় হিসেবে আমরা সালফেট 2- পেলাম। তাহলে আমাদের লবণটা কি হবে? লবণটা হচ্ছে আমাদের কপার সালফেট। আসলে তো তাই, আমরা তো কপার সালফেটে নিছিলাম। তো এইভাবে কি টেস্ট করতে হবে, আহামরি কঠিন তেমন কিছু না। এখন আমি আর একটা তোমাদেরকে একটু দেখাই। এখন আমরা এটাকে আর একটু দেখতে চাই এভাবে, যে আমরা এই কপার আয়নটা যে আছে কপার 2+, এটাকে আমরা আরেকভাবে টেস্ট করতে পারি। সেটা কি রকম? সেটা হচ্ছে এরকম যে আমরা যদি একটু কপার লবণ যদি একটু নেই, এখানে আমাদের কপারের নমুনা লবণ আছে, এটা আমরা কপারের নমুনা লবণ নিলাম। নেওয়ার পর এখানে আমরা পানি যোগ করে একটু মূল দ্রবণ তৈরি করে নিই। একটা মূল দ্রবণ তৈরি হয়ে গেল। তো এইটাকে যেমন আমরা পটাশিয়াম ফ্লুওরাইড দিয়ে যখন টেস্ট করেছিলাম তখন যেমন লালচে বাদামি পদক্ষেপ পড়েছিল, এবার এই বিষয়টাকে আমরা আরেকভাবে টেস্ট করতে পারি। সেটা হচ্ছে এরকম যে এখানে এবার আমরা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা যোগ করতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের মোটামুটি একটা মূল দ্রবণ তৈরি হলো। এতগুলো নেব না, সামান্য একটু নেব। এটা মূল দ্রবণ একটু কম হয়ে গেল, একটু পানি দেই। এটার মধ্যে দেখো, এটার মধ্যে এখন আমরা কি করব, এই যে কপারের যে নমুনা লবণটা আমাকে দেওয়া হয়েছিল, যেখানে কপার 2+ আছে, মূলত কপার সালফেট আছে, তার মধ্যে কপার 2+, এটার সাথে যদি এখন আমরা অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ বা যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করি, তাহলে প্রথমে আমাদের এইরকম একটা অবস্থা হবে। সেটা হচ্ছে যে কপার হাইড্রোক্সাইড হবে, কপার 2 যদি, তাই হাইড্রোক্সাইডের নিচে 2 দিতে হচ্ছে, আর অ্যামোনিয়াম উৎপন্ন হবে। এই কাজটা করার জন্য কি করতে হবে, এখানে আমাকে 2 নিতে হবে। আচ্ছা, কপার হাইড্রোক্সাইড এটা কিন্তু হচ্ছে একটা হালকা নীল বা সাদা নীল, হ্যাঁ, নীলাভ সাদা, সাদা নীল একটা অধক্ষেপ পড়বে, এটা একটা অধক্ষেপ পড়বে। তো সেটা কিরকম আমরা একটু দেখি। আমাদের এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তো এই যে দ্রবণটা যে আছে, এই দ্রবণের মধ্যে আমরা একটু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটু যোগ করি। এটা কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তোমরা একটু খেয়াল করো পরিবর্তনটা কেমন হচ্ছে। দেখো এই যে অধক্ষেপ পড়ছে, সাদা অধক্ষেপ। এই একটা সাদা অধক্ষেপ পড়ছে। তাহলে এই যে এইরকম যে হচ্ছে, জাস্ট নীলও না, আবার একদম সাদা দুধের মতোও না, নীলাভ সাদা। এইটাই হচ্ছে কিন্তু আমাদের সেই নীলাভ সাদা অধক্ষেপটা। নীলাভ সাদা অধক্ষেপ। এখন আমরা এইখানে যে কাজটা করব, এই দ্রবণটার মধ্যে, মানে এই জিনিসটার মধ্যেই, অর্থাৎ আমি যদি বলি তাহলে এই জিনিসটার মধ্যে, টোটাল এই জিনিসটার মধ্যেই এখন আমরা আরো অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। অতিরিক্ত অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের একটা যোগ উৎপন্ন হবে। সেটা হচ্ছে এরকম, কপার NH3 টেট্রামিন কপার, এই আয়নটার একটা গাঢ় নীল, হ্যাঁ, গাঢ় নীল একটা দ্রবণ উৎপন্ন হবে। গাঢ় নীল দ্রবণ। দ্রবণ কেন বলছি, মানে এটাতে আর কোনো অধক্ষেপ থাকবে না, গাঢ় নীলের একটা দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, তো তোমরা যখন মূল দ্রবণ তৈরি করেছিলাম তখন নিশ্চয়ই দেখেছো কিরকম নীল ছিল, আর এবার আমরা দেখবো কিরকম হয়। এখানে আমি একটু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, করে দেখা যায় এটা কমাই নেই, এতগুলোর মধ্যে অনেকগুলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগতে পারে, এই পরিমাণ নিলাম মনে করো। এখন এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে, দেখো নীল হয়ে গেছে, কিন্তু তবে এখনো দ্রবণের মতো হয়নি। আমরা আরো একটু যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এই যে দেখো মোটামুটি কিন্তু গাঢ় নীল হয়ে গেছে। আর একটু যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি হবে, এইবার কিন্তু দেখো একদম একটা কিন্তু দ্রবণ পাওয়া যাচ্ছে। এই যে একটা সুন্দর একটা স্বচ্ছ গাঢ় নীল একটা দ্রবণ পাওয়া যাচ্ছে। আর একটু দিলাম, তো এই যে গাঢ় নীল যে দ্রবণটা যে পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে কি হলো, কপার 2+ এর দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করলাম তখন সাদা অধক্ষেপ পড়েছিল, নীলাভ সাদা অধক্ষেপ। সেটার মধ্যে অতিরিক্ত যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করলাম তখন কিন্তু গাঢ় নীলবর্ণ অধক্ষেপ পড়েছিল। তাহলে এখান থেকে কিন্তু কপার আয়ন যে এটা ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়। এখন আমরা আর একটা লবণ টেস্ট করব, এর গায়ে লেখা আছে কিন্তু অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, তো অ্যামোনিয়াম সালফেটটা দেখতে কিরকম দেখো, মোটামুটি একদম চিনির মতো আর কি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই।
একদম চিনির মতো দানাদার, চিনির মতো খসখসে দানাদার। ঠিক আছে, তো এইখান থেকে আমরা সামান্য একটু পরিমাণ অ্যামোনিয়াম সালফেটকে আমরা মনে করা যাক যে টেস্ট টিউবে নিলাম এখানে। আচ্ছা, এখন তারপর কি করব, ওই টেস্ট টিউবের মধ্যে আমরা আগে মূল দ্রবণ তৈরি করার চেষ্টা করব। তো মূল দ্রবণ কিভাবে তৈরি করা হয়, আমরা বলেছিলাম যে মূল দ্রবণ তৈরি করার জন্য আমরা এতে পানি যোগ করি। একটু পানি যোগ করা যাক। তো এখানে মোটামুটি একটা মূল দ্রবণ একটা তৈরি হয়ে গেল, দেখো কত সুন্দর স্বচ্ছ একটা দ্রবণ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আর একটু দেওয়া যায় পানি। এভাবে একটা মূল দ্রবণ একটা তৈরি করলাম। এখন এই যে মূল দ্রবণটা যে তৈরি করলাম, মূল দ্রবণটা একটু আমরা সামান্য একটু পরিমাণকে আলাদা একটা টেস্ট টিউব একটা নিব, এই টেস্ট টিউবে নিলাম। ঠিক আছে, এখন একটা বিষয় হচ্ছে আমি মূল দ্রবণটা আরো 2বার ব্যবহার করবো, তো একটু কম করে নেই, আমার কাছে এইটুকু আমি মূল দ্রবণ নিলাম। এখন এই মূল দ্রবণ নিলে আমি তো জানি না যে আমার লবণটা কি দিয়েছে, কাজেই আমাকে কি করতে হবে, ধারাবাহিকভাবে আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে প্রথমে কি করবো, আমি পটাশিয়াম ফেরোসাইড যোগ করবো, করে আমি এই 4টা আয়নের মধ্যে দেখতে চাই কোনোটা উপস্থিত আছে কিনা। তো আবারও যথারীতি এই যে পটাশিয়াম ফেরোসাইড দিলাম, দিলে দেখো এবার কি হচ্ছে, এটার কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। অ্যামোনিয়ামের, অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, তার কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু অধক্ষেপ না। অধক্ষেপ না কেন, তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমাদের দেখো দ্রবণটা কিন্তু স্বচ্ছ, কিন্তু এই পটাশিয়াম ফেরোসাইড নিজেও কিন্তু একটা রঙিন দ্রবণ আর কি, এটা রঙিন দ্রবণ। আর এখানে যেটা হয়েছে সেটা একটা রঙিন দ্রবণ। তো এই অ্যামোনিয়াম থাকার কারণে মূলত এখানে অ্যামোনিয়ার সাথে একটা জটিল যৌগ গঠন করছে, এই জন্য কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে। তবে এটা কিন্তু অধক্ষেপ না, লালচে বাদামি বর্ণ অধক্ষেপও হলো না, সাদা বা নীল অধক্ষেপও হলো না। তাই আমরা বলতে পারি যে এখানে আমাদের কপার, ফেরাস বা জিঙ্ক কোনটাই উপস্থিত নাই। আমরা এবার এই মূল দ্রবণটুকু নিলাম, নিয়ে কি করব, নিয়ে এবার আমরা এখানে নেসলার বিকারক যোগ করব। তো নেসলার বিকারক কাকে বলে সেটা আমরা জানবো। নেসলার বিকারক হচ্ছে মূলত তোমার ক্ষার মিশ্রিত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের যে দ্রবণটা আছে সেটাকে বলা হচ্ছে নেসলার দ্রবণ। তো যাই হোক, আমি এখান থেকে একটু সামান্য একটু দিচ্ছি। এটা হচ্ছে নেসলার রিয়েজেন্ট, আর এটা হচ্ছে আমাদের মূল দ্রবণ। এখন মূল দ্রবণের মধ্যে যদি আমরা নেসলার রিয়েজেন্ট যদি যোগ করি, তাহলে দেখো একটা পদক্ষেপ পড়েছিল, আবার কিন্তু স্বচ্ছ হলো। আমরা যদি আরেকটু যদি যোগ করি, তাহলে এবার দেখো একটা স্থায়ী কিন্তু একদম বাজারে যে খয়ের গুলো পাওয়া যায় ঠিক সেরকম একটা পদক্ষেপ পড়েছে, মানে একটা বাদামি বর্ণের পদক্ষেপ পড়েছে, বাদামি বর্ণের পদক্ষেপ পড়েছে। তাহলে এইরকম যদি বাদামি পদক্ষেপ যদি পড়ে থাকে, নেসলার বিকারক দিয়ে যদি এরকম বাদামি পদক্ষেপ পড়ে থাকে, তাহলে কিন্তু আমরা একে বলবো যে এখানে আমাদের অ্যামোনিয়াম উপস্থিত। একটা বিষয় খেয়াল করে দেখো, আগে যে পটাশিয়াম পেরোক্সাইড দিয়ে যে দ্রবণটা দেখছো, দ্রবণ এবার কতটা স্বচ্ছ হয়ে গেছে। মূল দ্রবণের মধ্যে আগে যখন পটাশিয়াম পেরোক্সাইড যখন দিয়েছিলাম তখন কিন্তু এইরকম দ্রবণটা হয়েছিল, আর এখন এটা কিন্তু হচ্ছে তোমার নেসলার বিকারক যোগ করার পর মূল দ্রবণের মধ্যে এরকম হচ্ছে। তাহলে এই যে এইটা যে হলো, এটাকে আমরা কিন্তু বলছি যে এটা আমাদের অ্যামোনিয়াম উপস্থিত। এইভাবে আমরা প্রতি ক্ষেত্রে আমরা বিকারক যোগ করব। যেমন আমরা অ্যামোনিয়ামকে টার্গেট করলাম, সেই অনুযায়ী আমরা নেসলার বিকারক যোগ করলাম, করে আমরা দেখলাম যে বাদামি বর্ণ পদক্ষেপ পড়লো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের নমুনা লবণের মধ্যে অ্যামোনিয়াম ছিল। তারপর সালফেটের যে কথাটা বললাম, আগে যেভাবে কপার সালফেট টেস্ট করছি একইভাবে করলে কিন্তু সালফেট হবে। তো আমি এটাকে পুনরাবৃত্তি করছি না, আমি আর একটা করবো। সেটা হচ্ছে যে যেমন সোডিয়াম কার্বনেট যদি দেখো, এই হাতের মধ্যে নিচ্ছি, মোটামুটি পাউডার মতো। এই যে দেখো, এইটা একটা পাউডার, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট, তবে সোডিয়ামের লবণ, তো এটা কিন্তু পাউডার, কিন্তু একদম কিরকম পাউডার, খাওয়ার পাউডার গুলো যেগুলো আছে সেই খাওয়ার পাউডার মতো, এইরকম পাউডার মতো। ঠিক আছে, একদম পাউডার। তো পাতায় নিয়ে দেখলে একটু ভালো হতো। তো এখান থেকে আমরা সামান্য একটু মনে করা যাক যে নমুনা হিসেবে আমরা এখানে নিলাম, এখানে আমরা একটু সামান্য নমুনা হিসেবে নিচ্ছি। মনে করা যায় যে তোমাকে এইটুকু দিল, যে বললো যে এটা হচ্ছে একটা নমুনা সোডিয়াম কার্বনেট। ও, সোডিয়াম কার্বনেট তো আমরা তো খাইও তো, তাই না? খাবার সোডা আর কি, আমি তো ভুলে গেছি যে সোডিয়াম কার্বনেট তো আমরা খাই, বা সোডিয়াম কার্বনেট খাওয়া যায়। কিন্তু আমরা যে
কোল্ড ড্রিঙ্কস গুলো যে দেখি, এখানে কিন্তু কার্বনেট লবণ, কার্বনেট বেভারেজ ওগুলো, ওখানে কিন্তু সোডিয়াম কার্বনেট আছে, তবে দ্রবীভূত সোডিয়াম কার্বনেট, কারণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত হয়। আচ্ছা, এখন এই যে আমরা যে এখানে যে নমুনার লবণটা যে নিলাম, একটু গায়ে লেগে আছে, ঢালার সময় লেগেছিল, এখন আমরা এখানে কি করবো, এখন পানি যোগ করবো, পানি যোগ করে একটা মূল দ্রবণ। তো এইটা কিন্তু কার্বনেট লবণ ছিল, তারপরেও কিন্তু দ্রবণীয় হলো। একটা বিষয় খেয়াল করে দেখো, মোটামুটি কিন্তু ভালোই কিন্তু দ্রবণীয় হয়েছে। এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা যে বললাম যে গ্রুপ একের যে লবণগুলো আছে, যেমন এটা সোডিয়াম কার্বনেট, এইটা কিন্তু এই জন্য কিন্তু মূল দ্রবণ দ্রবীভূত হলো। আমি আর একটা তোমাকে দেখাবো যেটা কিন্তু কার্বনেট লবণ দ্রবীভূত হবে না, ওটা পাউডারের মতোই অনেকটাই। তো এই হচ্ছে মোটামুটি সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি হয়ে গেল। এখন এখানে যদি আমরা কার্বনেট টেস্ট করতে চাই, উল্লেখ্য যে এখানে যে পানিগুলো দেখছো সেগুলো কিন্তু ডিস্টিল্ড ওয়াটার। এটা এসি থেকে যে পানিটা পাওয়া যায় সেই পানিটা কিন্তু মোটামুটি ডিস্টিল্ড ওয়াটারের মতোই কাজ করে। এখন এই সোডিয়াম কার্বনেট থেকে আমরা সামান্য একটু পরিমাণকে এখানে নিচ্ছি, 2-1 মিলি পরিমাণ নিলাম, এটা বেশি হয়ে গেল, যাই হোক একটু কমাই নেই, এটা কিন্তু 2-1 মিলি কিন্তু হবে। এখন এখানে যদি আমি কার্বনেট টেস্ট করতে চাই তাহলে কি করতে হবে, কথা ছিল যে যদি আমরা কার্বনেট টেস্ট করতে চাই বা সালফেট যদি আমরা টেস্ট করতে চাই, আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করতে হবে। তো আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করি, আমাদের বেরিয়াম নাইট্রেটের, এটা হচ্ছে আমাদের বেরিয়াম নাইট্রেট, তাই না? এটা যোগ করে দেখি কি হয়। এটা যোগ করে দেখো সাদা পদক্ষেপ পড়লো, কিন্তু কত সুন্দর ঘটনা, সাদা পদক্ষেপ পড়লো, তাই না? এখন এই যে সাদা পদক্ষেপ যে পড়লো, আমরা বলছিলাম যে বেরিয়াম নাইট্রেট যোগ করার পর যদি দেখা যায় যে সাদা পদক্ষেপ পড়ে, তাহলে কিন্তু কার্বনেটও হতে পারে, সালফেটও হতে পারে। এখন এই যে কার্বনেট না সালফেট সেটা বুঝবো কিভাবে, এই জন্য বলা হয়েছে যে এটার মধ্যে যদি আমরা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, তো আমরা এবার একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই এখানে। পরিবর্তনটা কেমন দেখো, এই সাদাগুলো যদি আমরা আরেকটু যদি দিয়ে দিই, এই যে দেখছো এবার সুন্দর হয়েছে, হ্যাঁ, এরকম একদম স্বচ্ছ হয়ে যাবে। তাহলে সাদা পদক্ষেপ ছিল, এখানে তো নেওয়া হয়েছিল বেশি, যার ফলে বেশি পরিমাণে ইচ্ছের লাগতেছে। তো সামান্য একটু নিলেই কিন্তু ভালো টেস্ট হয়। তো আমরা এখানে প্রথমে মূলদ্রবণ নিলাম, মূলদ্রবণ নিয়ে সেখানে বেরিয়াম নাইট্রেট যোগ করে দেখলাম সাদা পদক্ষেপ পড়ে। তো এরপর যখন আমরা এইচসিএল যখন দিলাম, তখন দেখা গেল যে আমাদের এই সাদা পদক্ষেপটা কিন্তু দূরে একদম স্বচ্ছ, আগে যে মূলদ্রবণটা ছিল সেই ঠিক মূলদ্রবণটার অনুরূপ হলো। এখান থেকে যেহেতু আমরা বলতে পারি যে যেহেতু এই সাদা পদক্ষেপের মধ্যে এইচসিএল দেওয়ার পর দ্রবণীয় একটা দ্রবণে পরিণত হয়েছে, তার এটা আমাদের কার্বনেট ছিল। এবং আসলে তাই আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের যে লবণটা ছিল সেটা ছিল সোডিয়াম কার্বনেটের মূলত, তো এখানে ঋণাত্মক কার্বনেট টেস্ট হয়ে গেল। তো এইভাবে মূলত যে কোনো মূলককে আমরা শনাক্তকরণ করতে পারি। তো আশা করি বিষয়টা তোমরা এনজয় করেছো। আয়রনের আরো দুইটা ভিন্ন রকমের টেস্ট দেখবো, তার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এখন সব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি একটু করে দেখি, তাহলে যদি কোনো লবণের দ্রবণে যদি Fe2+ আয়ন যদি থাকে, আর সেখানে যদি আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, তাহলে এখানে আমাদের এটার সাথে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইডের একটা পদক্ষেপ তৈরি করবে। এইটা পদক্ষেপ হচ্ছে তোমার হালকা সবুজ বা ডার্টি গ্রিন, একদম গাঢ় সবুজ না, হালকা সবুজ বা ময়লা সবুজ বলা চলে, ডার্টি গ্রিন, এবং অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, আচ্ছা। কিন্তু ওই দ্রবণের মধ্যে যদি ফেরাস না থেকে যদি ফেরিক থাকতো, Fe3+, তাহলে সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এরকম ফেরিক হাইড্রোক্সাইডের একটা, এটা কিন্তু হচ্ছে তোমার লালচে বাদামি বর্ণের। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা অ্যামোনিয়াম দিয়ে, যখন আমরা নেসলার বিকারক দিয়ে যখন আমরা অ্যামোনিয়াম সংতুলন করলাম, তখন যেরকম ছিল সেরকম হচ্ছে লালচে বাদামি বর্ণের একটা পদক্ষেপ পড়বে, বাদামি পদক্ষেপ পড়বে, ঠিক আছে, প্লাস হচ্ছে অ্যামোনিয়াম উৎপন্ন হবে। এই বিক্রিয়াগুলো খুব একটা কঠিন না, এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে এইটা যদি ভেঙে যায় তাহলে স্বাভাবিকভাবেই NH4+ আর হচ্ছে OH- উৎপন্ন করবে। তাহলে কি করবে, এই প্লাসটা এই প্লাসটাকে হটাই দিবে, যে কার সাথে হবে, তখন এই এর সাথে যুক্ত হয়ে যাবে, এর সাথে যুক্ত হবে, অর্থাৎ এই প্লাসটা মাইনাসের সাথে যুক্ত হলে ফেরিক হাইড্রোক্সাইড, আর এটাকে আলাদা করে দিচ্ছে। এভাবে করা যায়। তবে ফেরাস আয়নটা আরেকভাবে শনাক্তকরণ করা যায়, সেটা হচ্ছে এরকম ফেরাস ফেরিকের মধ্যে, সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম SCN থায়োসায়ানেট, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম থায়োসায়ানেট সায়ানেট সায়ানেট। এখন অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে যদি আমরা যদি এটা যদি শনাক্তকরণ করি, তাহলে এরকম হচ্ছে Fe2+ প্লাস হচ্ছে NH4CNS থায়োসায়ানেট। এটা যদি হয় তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে এই অ্যামোনিয়াম এটা হচ্ছে প্লাস পার্ট আর বাকিটা হচ্ছে মাইনাস পার্ট।
তো এখানে কোনো বিক্রিয়া হয় না, কিন্তু যদি Fe2+ না হয়, যদি Fe যদি 3+ হতো, তাহলে এই বিক্রিয়াটা হতো অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে বিক্রিয়াটা করে FeCNS, এটা যেহেতু একটা একযোজী তাই এখানে 3 লাগতো, এটা একটা রক্ত লাল একটা পদক্ষেপ তৈরি করতো। খুবই সুন্দর একটা পদক্ষেপ হয়, সেটা হচ্ছে রক্ত লাল বর্ণ পদক্ষেপ হয়, রক্ত লাল বর্ণ পদক্ষেপ হয়, রক্ত লাল পদক্ষেপ। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা দ্বারা কিন্তু ফেরাস এবং ফেরিকের মধ্যে পার্থক্য করা যায়, কারণ ফেরাস অ্যামোনিয়াম থায়োসায়ানের সাথে বিক্রিয়া দেয় না, কিন্তু ফেরিক অ্যামোনিয়াম থায়োসায়ানের সাথে বিক্রিয়া দিয়ে রক্ত লাল পদক্ষেপ করে। আবার এই বিক্রিয়া দিয়েও কিন্তু সম্ভব, কারণ ফেরাস এবং ফেরিকের মধ্যে যে বিক্রিয়া যে পদক্ষেপগুলো উৎপন্ন হয় তাদের বর্ণে কিন্তু স্পষ্ট কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে তোমার হালকা সবুজ, আর একটা হচ্ছে তোমার লালচে বাদামি বর্ণের হচ্ছে। এদিক থেকে আমরা বলতে পারি যে এই বিক্রিয়া দ্বারা কিন্তু পৃথক করা যায়। আর যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানেট যদি যোগ করতাম, তাহলে মূলত যেটা হতো সেটা হচ্ছে যে গাঢ় নীল আর হালকা নীল হতো। তো অনেক সময় কোনটা হালকা নীল আর কোনটা গাঢ় নীল এটা কিন্তু বোঝা একটু কঠিন হয়ে যায়। এই জন্য পরামর্শ হবে যে যদি পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করে যদি দেখা যায় যে ফেরাসায়ানে যদি হালকা নীল বা গাঢ় নীল পদক্ষেপ করেছে, তাহলে এর পাশাপাশি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টেস্ট করতে হবে যে এটা ফেরাস না ফেরিক, অর্থাৎ হালকা সবুজ নাকি লালচে বাদামি, স্পষ্ট ডিফারেন্স আছে। অথবা যদি অ্যামোনিয়াম থায়োসায়ানেট থাকে, ঠিক আছে, তাহলে সেটা দিয়ে কিন্তু টেস্ট করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি প্রথম যে চারটা আমাদের ছিল, এই চারটার বিক্রিয়াগুলো জিঙ্ক জ্যাস্টোর সাথে বিক্রিয়া করবে। এবার আমরা অ্যালুমিনিয়ামের কথা যদি বলি, Al3+, এখানে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, অ্যামোনিয়ামটা হচ্ছে প্লাস আর হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস, অ্যামোনিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস। তাহলে এখন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আমাদের অ্যালুমিনিয়াম কি করবে, এই হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হবে। হলে কি হবে, একটা অ্যালুমিনিয়ামকে সামাল দেওয়ার জন্য মূলত 3টা হাইড্রোক্সাইড লাগবে, তারপর আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে, আর পাশাপাশি অ্যামোনিয়াম উৎপন্ন হবে। তো একটা অ্যামোনিয়াম থেকে একটা হাইড্রোক্সাইড উৎপন্ন হওয়ার কারণে আমরা এখানে 3টা যদি নিতাম, তাহলে আমাদের এরকম একটা হতো। তো যাই হোক না কেন, মূল বিষয়টা হচ্ছে যে এখানে এই অ্যালুমিনিয়ামের সাদা জেলি ন্যায় পদক্ষেপ পড়ে, এটা সাদা জেলির ন্যায় পদক্ষেপ পড়ে। এটাকে আর একভাবে টেস্ট করা যেত, সেটা হচ্ছে যে আমরা যদি এই অ্যালুমিনিয়ামের দ্রবণের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিতাম, তাহলে এখান থেকে আমরা পেতাম সোডিয়াম প্লাস আর হচ্ছে ওএইচ মাইনাস। তো এই অ্যালুমিনিয়াম এবারও কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে যুক্ত হতো, হলে হাইড্রোক্সাইড পাড়ার সাথে যুক্ত হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গঠন করতো। তাই এটা কিন্তু হচ্ছে সাদা জেলি। তবে এই দুইটা পরীক্ষা করার সময় একটু সাবধানতা থাকতে হবে, আমি সেটা একটু পরে বলবো, আগে বিক্রিয়াগুলোকে শেষ করে দিই। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম গেল, এখন ক্যালসিয়াম। ক্যালসিয়াম টেস্ট করার জন্য আমরা কি করছিলাম, আমরা মূলত অ্যামোনিয়াম অক্সালেটকে ব্যবহার করেছিলাম। এইটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম আর এইটা হচ্ছে আমাদের অক্সালেট। তো অনেক সময় এই সংকেতটা তোমরা ভুলে যাও, তো এটা একটু মাথায় রাখার একটু ব্যবস্থা করে দেই। সেটা হচ্ছে যে তোমাকে আগে বুঝতে হবে যে অক্সালিক অ্যাসিডটা কেমন। আমরা জানি যে অক্সালিক অ্যাসিড H2C2O4, যেটাকে যদি আমরা খুলে লিখি তাহলে এভাবে লেখা যায় যে COOH COOH, ঠিক আছে। তার মধ্যে থেকে এই যে H টা যে আছে, এই H টা কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে, আর এই এসটাও কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে কাকে দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, এইগুলো এই এস গুলো প্রতিস্থাপিত হচ্ছে অ্যামোনিয়াম দ্বারা। তার মানে এখন এটা এরকম না, এটা যদি এরকম হয় যে NH4 আর NH4, তখন এটা কিন্তু হয়ে যাবে অ্যামোনিয়াম অক্সালেট। তো অ্যামোনিয়াম অক্সালেট যখন হয় তখন স্বাভাবিকভাবে এইটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, এইটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে প্লাস পার্ট, এইটা মাইনাস পার্ট, এটা প্লাস পার্ট। তো এর সাথে ক্যালসিয়াম হচ্ছে আবার দুই যোজি। এটাকে আমরা যদি এখন বিক্রিয়া করি তাহলে এরকম হবে যে COO আর COO এটা থাকলো, এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, আর ক্যালসিয়াম একাই একটা হচ্ছে 2+। ফলে এইরকম একটা ক্যালসিয়াম অক্সালেট, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটের একটা সাদা পদক্ষেপ পড়ে, এটা সাদা পদক্ষেপ পড়ে, সাদা পদক্ষেপ পড়ে। তাহলে আমরা বুঝবো যে এখানে আমাদের ক্যালসিয়াম উপস্থিত ছিল। এই হচ্ছে মোটামুটি ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়ামের টেস্ট। আমরা আর একটা দেখি, আমাদের সবাই যে সোডিয়াম, সোডিয়ামের টেস্ট খুব বিক্রিয়াটা খুব সহজ। সেটা হচ্ছে এরকম যে সোডিয়ামকে আমরা যখন টেস্ট করেছিলাম কি দিয়ে করেছিলাম, পটাশিয়াম পাইরোইন্টিমেট দিয়ে। পটাশিয়াম পাইরোইন্টিমেট সংকেতটা হচ্ছে K2H2SB, অ্যান্টিমনি হচ্ছে SB2 আর হচ্ছে O7। হিসাব খুব সহজ। এটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের এই পর্যন্তটা হচ্ছে একরকম, ঠিক আছে, আর বাকিটা হচ্ছে আর এক রকম। ফলে হবে কি, এখান থেকে আমরা পাবো দুইটা K প্লাস পাবো, আর এইটা H2SB2O7 2 মাইনাস পাবো। সোডিয়াম 1+, তাই এখানে এটাকে ধরতে গেলে দুইটা সোডিয়াম লাগবে। ফলে যেটা হবে
যে এই সোডিয়াম এইটুকু সাথে যুক্ত হবে, হইলে দুইটা সোডিয়াম মিলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এরকম যে জাস্ট এখানে যেখানে পটাশিয়াম ছিল সেখানে এখন সোডিয়াম আসতেছে, Na2H2 আর হচ্ছে Sb2O7। এটা হচ্ছে সাদা গুঁড়া অধক্ষেপ পড়ে, আর এখানে কি উৎপন্ন হবে, দুইটা পটাশিয়াম চলে যাচ্ছে, এই আর কি, বিক্রিয়া সহজ আছে। অ্যামোনিয়ামের বিক্রিয়াটা ইন্টারেস্টিং, এই বিক্রিয়াটা একটু জায়গা নিয়ে দেখাই, তো আমি এইটা একটু মুছে দেই, ঠিক আছে। অ্যামোনিয়ামের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যামোনিয়ামকে শনাক্তকরণ করা হয় যে বিকারকটা দিয়ে, সেটার নাম হচ্ছে নেসলার বিকারক, তাই না? তো নেসলার বিকারকটা কি ছিল? নেসলার বিকারক ছিল ক্ষার মিশ্রিত সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত তোমার পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এটা হচ্ছে এরকম যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যদি K2HgI4, এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, মার্কারি এখানে কিন্তু প্লাস কত 2, মার্কারি এখানে +2, তাহলে এই যে জুটিটা আছে এই জুটিটাকেই বলা হচ্ছে নেসলার বিকারক। এটাই হচ্ছে নেসলার বিকারক, ঠিক আছে। তাহলে নেসলার বিকারকটা কি হচ্ছে? নেসলার বিকারক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অর্থাৎ ক্ষার মিশ্রিত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের এই মিশ্রণটাকে বলা হচ্ছে নেসলার বিকারক। তাহলে নেসলার বিকারকের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর একটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড আছে। তো এরা যখন অ্যামোনিয়াম শনাক্তকরণ করার যখন কাজে যখন ব্যবহার হয়, অ্যামোনিয়াম NH4+, এইখানে কিন্তু দেখো এই অ্যামোনিয়ামের মধ্যে কিন্তু অ্যামোনিয়া আছে এবং একটা H+ কিন্তু ঢুকে আছে, ঠিক আছে। এই দুইটা মিলেই তো এইটা হয়েছে, তাই না? তো এখানে যে এই H+টা যে ঢুকায় আছে, তখন এখানে যদি আমরা ওই নেসলার বিকারক যদি যোগ করি, তাহলে এখান থেকে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা যে আছে বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটাই বলো না কেন, পটাশিয়াম নেওয়া যেত, তাহলে যেটা হয় এই H+টা এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, আর সোডিয়াম প্লাসটা দ্রবণের মধ্যে চলে আসে। আর যেটা হয় সেটা হচ্ছে যে এই যে অ্যামোনিয়াম থেকে মূলত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, এই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু পরবর্তীতে আবার কাজে দিবে। তো তোমাদের মনে আছে যে যখন আমরা এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য যখন আমরা নেসলার বিকারক যখন যোগ করেছিলাম, তখন লালচে বাদামি পদক্ষেপ করেছিল, বা সেইটা কিসের জন্য সেইটা একটু দেখি। তাই এই যে প্রথম ধাপে যে অ্যামোনিয়া গ্যাসটা যে উৎপন্ন হলো, এই অ্যামোনিয়া গ্যাসটাই কিন্তু এবার বিক্রিয়া করবে অবশিষ্ট যে পার্টটা আছে এই পার্টটার সাথে, ঠিক আছে। এই পার্টটা কি হচ্ছে? K2HgI4। এখানে একটা বিষয় বলি, বিক্রিয়াটা বুঝতে গেলে বা মনে রাখতে গেলে তোমার কিন্তু জারণ সংখ্যা পরিবর্তনটা মনে রাখা খুব জরুরি। এখানে এটা কিন্তু হচ্ছে +2 অবস্থায় আছে, আবারও বলে দিলাম। তো হয় কি, এই যে এখানে যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়াকে যদি একটু যদি খুলে লিখি, তাহলে এইভাবে মনে করে লেখা যায়। তো হাইড্রোজেনের চেয়ে নাইট্রোজেনের তৈরি মান বেশি, ফলে এই বন্ধন ইলেকট্রন যদি এটা টেনে, তাহলে এটা হয় মাইনাস আর হাইড্রোজেনটা হয় প্লাস, ঠিক আছে। হাইড্রোজেন যখন প্লাস হবে, যদি আমাদের দুই অণু যদি নিতাম, তাহলে এক অণু অ্যামোনিয়ার সাথে এই প্লাসটা যুক্ত হইতো, হয়ে মূলত অ্যামোনিয়াম গঠন করত। তা সে আলাদা হিসাব, আমাদের মূল জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা এই অ্যামোনিয়া থেকে এরকম একটা মাইনাস পার্ট একটা পাবো, যেটাকে বলা হয় এমিনো। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে পটাশিয়ামটা যে আছে, পটাশিয়ামটা প্রতিস্থাপিত হচ্ছে, হয়ে কি হবে হবে এই অ্যামোনিয়ার সাথে এমিনো হয়, আর মার্কারি থাকে, আর আয়োডাইড এটা হয়, এবং পটাশিয়ামটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন করে। এখানে যে চারটা ছিল তার মধ্যে একটা আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড, এবং দ্রবণের মধ্যে মোটামুটি একটা অ্যামোনিয়াম এভাবে থাকতে পারে। তো মূল হিসেবটা হচ্ছে এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে এখানে আয়োডিন হচ্ছে -3 আর এটা হচ্ছে -1, সব মিলে এখন এই মার্কারি কিন্তু হচ্ছে কিন্তু +4। তাহলে আগে কত ছিল? আগে ছিল কিন্তু +2 ছিল, আগে এখানে +2 ছিল, এখানে গিয়ে কিন্তু +4 হয়েছে। এইটার নাম হচ্ছে এমিনো, হ্যাঁ, এমিনো মার্কিউরিক আয়োডাইড, মার্কিউরিক আয়োডাইড। ওই যে আমরা যে লালচে বাদামি বর্ণের যে পদক্ষেপটা দেখেছিলাম না, এইটা কিন্তু হচ্ছে তারই পদক্ষেপ, এটা হচ্ছে বাদামি পদক্ষেপ, বাদামি, বাদামের মতো বা খয়েরের মতো বাদামি বর্ণের পদক্ষেপ, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা আরেকবার একটু বলি, দ্রবণের মধ্যে যে অ্যামোনিয়াম আছে তার সাথে এই ক্ষারীয় পার্টটা বিক্রিয়া করে আগে অ্যামোনিয়া উৎপন্ন করে, যেটা পরবর্তীতে অবশিষ্ট যে পার্টটা আছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, তার সাথে বিক্রিয়া করলে এমিনো মার্কিউরিক আয়োডাইডের একটা পদক্ষেপ তৈরি। অণুগুলো ছিল 3টা,
তার মধ্যে দুইটা একরকম টেস্ট আর একটা আরেক রকম টেস্ট। তা অম্লীয় মূলকের ক্ষেত্রে আমরা যদি সালফেট যদি আমরা টেস্ট করি বা যদি আমরা কার্বনেট টেস্ট করি, তখন আমরা কি যোগ করতাম? তখন আমরা যে জিনিসটা যোগ করতাম সেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট, নাইট্রেট হচ্ছে 1 যদি, বেরিয়াম 2 যদি, তাই এখানে একটা 2 দিলে এরা বিক্রিয়া করতো। করে কি করতো? বেরিয়াম হচ্ছে 2 প্লাস, নাইট্রেট হচ্ছে 1 মাইনাস, তাহলে সালফেট তো হচ্ছে মাইনাস, কার্বনেট হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসটা কার হবে? বেরিয়ামের সাথে যুক্ত হবে। তাহলে হয় বেরিয়াম সালফেট উৎপন্ন করতো, অথবা যদি কার্বনেট থাকতো তাহলে বেরিয়াম কার্বনেট উৎপন্ন করতো। মজার বিষয় হচ্ছে যে এই বেরিয়াম সালফেট হোক আর বেরিয়াম কার্বনেট হোক, যেটাই হোক না কেন, এর বর্ণটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে সাদা অদক্ষেপ। এখন এই সাদা অদক্ষেপ তো বেরিয়াম সালফেটেরও সাদা অদক্ষেপ, বেরিয়াম কার্বনেটেরও সাদা অদক্ষেপ। কাজে এখান থেকে কিন্তু বলা যায় না যে আমাদের ওই নমুনার মধ্যে অম্লীয় মূলক হিসেবে সালফেট ছিল না কার্বনেট ছিল। এই জন্য করতে হয় কি, এই জিনিসটার মধ্যে, এই সাদা পদক্ষেপটার মধ্যে আমরা HCl যোগ করেছিলাম। HCl যোগ করে আমরা একবার দেখেছিলাম যে যখন স্বচ্ছ হয়েছিল, স্বচ্ছ হলে আমরা বুঝতে পারবো যে এখানে ছিল আমাদের কার্বনেট। আমরা সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে যখন টেস্টটা করলাম, আর যখন আমরা দেখলাম যে এখানে ঘোলাটাই থেকে গেল, হ্যাঁ, তখন আমরা কিন্তু দেখেছি যে আমাদের এখানে ওই লবণটা ওই সময় কিন্তু সালফেট 2 মাইনাস ছিল। তার মানে সালফেট থাকলে দ্রবণটা হয়তো একটু লঘু হবে, কিন্তু ওই যেরকম ছিল সেরকমই থাকবে। আর যদি কার্বনেট থাকে তাহলে কিন্তু কোলাইডের টেস্টটা কেমন ছিল? কোলাইডের টেস্টটা এরকম ছিল যে Cl মাইনাস কে টেস্ট করার জন্য আমরা সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা করি। তো সিলভার নাইট্রেট যদি আমরা যোগ করি তাহলে মোটামুটি সিলভার ক্লোরাইডের একটা সাদা পদক্ষেপ পড়ে আর নাইট্রেট উৎপন্ন হয়। ঠিক আছে, এই আয়নটা উৎপন্ন হয়। তো এখানে যে সিলভার ক্লোরাইড যে উৎপন্ন হলো, এই সিলভার ক্লোরাইডের মধ্যে যে আমরা যদি নাইট্রিক অ্যাসিড দেই HNO3, তাহলে জাস্ট কিচ্ছু হয় না, ওই অদক্ষেপটা অদক্ষেপেই থাকে। আর এই নাইট্রিক অ্যাসিডটা আবার বিয়োজিত হয়ে জাস্ট H প্লাস এবং হচ্ছে নাইট্রেট মাইনাস, এরকম অবস্থা পরিণত হয়। তার মানে দ্রবণটা যেমন থাকে তো তেমনই থাকে। এখন কি করতে হয়? এই দ্রবণটার মধ্যে এখন, এইটার মধ্যে যদি এখন আমরা আর একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা একবার যোগ করি, তাহলে এইটা এইরকম একটা যৌগ গঠন করে, একটা জটিল যৌগ গঠন করে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। এইটা কিন্তু দ্রবণীয়, এটা দ্রবণীয় একটা যৌগ, দ্রবণীয় হয়, দ্রবণীয়। এটার নাম হচ্ছে ডাইঅ্যামিন, দুইটা অ্যামোনিয়া আছে তাই হচ্ছে ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন কোনো স্পেস নাই, অ্যামিন সিলভার, হ্যাঁ, সিলভার ক্লোরাইড। তার মানে আগে ছিল সাদা অদক্ষেপ, এটাও কিন্তু সাদা অদক্ষেপ, এইটা হচ্ছে আমাদের সাদা অদক্ষেপ। আর এই সাদা অদক্ষেপের মধ্যে যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করলাম, তখন আমাদের এটা হয়ে যাচ্ছে দ্রবণীয় হয়ে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে ওই নমুনার মধ্যে ক্লোরাইড আয়ন ছিল। তো সাম আপ করে দিয়ে মোটামুটি শেষ করে দেই, সেটা হচ্ছে এরকম যে আমরা দেখলাম যে আমাদের মূল কাজ হচ্ছে এইখানে আমাদেরকে যে নমুনাটা দিবে সেই নমুনার মধ্যে আমরা পানি দিয়ে আমরা মূল দ্রবণ তৈরি করব। পানি দিয়ে যদি না হয় তাহলে তাপ দেওয়া করে HCl দিয়ে মূল দ্রবণ তৈরি করব। সেই মূল দ্রবণ প্রতি ক্ষেত্রে একটু করে নেব, আর একটা করে আয়ন টার্গেট করব, আর সেই আয়নের বিপরীতে যে বিকারকগুলো আছে বিকারকগুলো আমরা যোগ করব। তো কোন আয়নের জন্য কোন বিকারক সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আর ওই বিকারক যোগ করলে তার বর্ণটা কেমন হবে অদক্ষেপের সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যদি আমরা অদক্ষেপ পাই, অ্যান্সার যদি হয় ইয়েস, তাহলে আমাদের সংশ্লিষ্ট টার্গেট উপস্থিত। আর যদি দেখা যায় যে অদক্ষেপ পড়লো না, তাহলে আমরা যে ক্যাটাকে টার্গেট করে বিকারক যোগ করছি সেটা আমাদের অনুপস্থিত। এইভাবে করে পরীক্ষাগুলো করতে হয়। এখানে একটা লিস্ট দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিবা। আর আমরা কতগুলো প্রশ্নের একটু ব্যাখ্যা করতে চাই, এখানে কিছু সমস্যা হবে, তোমরা সমস্যা পড়বে, সেটা অবশ্য এর আগেও বলা হয়েছে। সেটা হচ্ছে এরকম, এই যে যখন আমরা ফেরিক সায়ানাইড দিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে যখন আমরা ফেরাস এবং ফেরিকের টেস্ট করি, তখন আমরা বলেছিলাম যে ফেরাসের ক্ষেত্রে কি রকম হয়? ফেরাসের ক্ষেত্রে হয় হালকা নীল, এর ক্ষেত্রে হয় হালকা নীল, হালকা নীল। আর ফেরিকের ক্ষেত্রে কেমন হয়েছিল? ফেরিকের ক্ষেত্রে হয়েছিল কিন্তু গাঢ় নীল, এটা ছিল গাঢ় নীল হয়েছিল। আচ্ছা, তো হালকা নীল এবং গাঢ় নীল বোঝা কিন্তু কঠিন হয়ে যায়। তো ওই জন্য বলেছিলাম যে যদি আমরা দেখি যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে যদি আমরা দেখি যে হালকা বা গাঢ় নীল পড়ে, তাহলে হবে হয় ফেরাস হবে অথবা ফেরিক হবে। তার মধ্যে হালকা নীল হলে ফেরাস হবে আর গাঢ় হলে ফেরিক হবে। যদি এটা পার্থক্য তুমি যদি বুঝতে না পারো, তাহলে তোমাকে কি করতে হবে? আবার একটু মূল দ্রবণ নিতে হবে। নমুনা থেকে যে আমরা মূল দ্রবণটা তৈরি করছি, সেই আমরা মূল দ্রবণটা নেব। সেই মূল দ্রবণের মধ্যে আমরা বলেছিলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব।
অ্যামোনিয়াম সালফাইড যোগ করে যদি আমরা দেখি যে এবার আমাদের ডার্টি গ্রিন অর্থাৎ সবুজ বর্ণের যদি অদক্ষেপ পড়ে, তাহলে আমরা বলবো যে Fe2+ উপস্থিত। আর যদি দেখি যে বাদামি বর্ণের অদক্ষেপ পড়লো, বাদামি অদক্ষেপ, তাহলে আমরা বলবো যে Fe3+ উপস্থিত। এই সমস্যাটা এইভাবে সমাধান করতে হবে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন যখন আমরা শনাক্তকরণ করি, তখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করতে পারি। বলা হয়েছিল সোডিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা যেতে পারে, অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, তুমি যদি এই অ্যালুমিনিয়াম আয়নের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করো, ঠিক আছে, তাহলে যেটা হয়, প্রথম অবস্থায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় ঠিকই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ঠিকই উৎপন্ন হয়, এবং এইটা হচ্ছে, এটা 3 হবে, অ্যালুমিনিয়াম 3 যোজি। এটা হচ্ছে তোমার সাদা জেলির ন্যায় অদক্ষেপ পড়ে, সাদা জেলির ন্যায় অদক্ষেপ, জেলির ন্যায়, ঠিক আছে, এটা অদক্ষেপ পড়ে। কিন্তু তুমি যদি অসাবধানতা বশত যদি বেশি পরিমাণে যদি অ্যামোনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করে ফেলো, তখন হবে কি, এখানে সোডিয়াম অ্যালুমিনেট নামে একটা লবণ উৎপন্ন হবে। এটা কিন্তু হচ্ছে একটা দ্রবণীয় লবণ, এটা হচ্ছে একটা দ্রবণীয় লবণ। তার মানে হচ্ছে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ করতে চাও, আর সেই সময় তুমি যদি পরিমাণ যদি কন্ট্রোল করতে না পারো, তাহলে অধক্ষিপ্ত হওয়ার পর সেই অধক্ষিপ্ত আবার দ্রবণীয় হয়ে যাবে, আবার আগের মতো যেরকম মূল দ্রবণ ছিল সেরকম স্বচ্ছ দ্রবণে পরিণত হবে। তো যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা, দেওয়ার পর বেশি করে দেওয়ার কারণে তুমি যদি দেখো স্বচ্ছ দ্রবণ, মানে কোনো পরিবর্তনই হলো না, তখন কিন্তু তুমি সিদ্ধান্ত নিবা যে এখানে অ্যালুমিনিয়াম অনুপস্থিত, অথচ এখানে অ্যালুমিনিয়াম কিন্তু ছিল। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার কারণে অধক্ষেপ পড়েছিল ঠিকই, কিন্তু তুমি বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ বলে কিন্তু সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আর সোডিয়াম হাইড্রোক্সাইড না, সরি, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড না থেকে সোডিয়াম অ্যালুমিনেট নামে একটা দ্রবণীয় লবণে পরিণত হয়ে গেছে। তারপরে তুমি টের পাওনি কখন অধক্ষেপ পড়ছে। এই জন্য পরামর্শ হবে যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে না করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা। তবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করলে ফের আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে এই অ্যালুমিনিয়ামের সাথে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি যখন বিক্রিয়াগুলো যখন করো, তখন এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা যে উৎপন্ন হয়, হওয়ার সময় এই বিক্রিয়াটা অত্যন্ত ধীর গতির। তার যার ফলে হয় কি, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা বেশি পরিমাণে যোগ করতে হয়, এটা আবার বেশি যোগ করতে হয় এবং একটু ওয়েট করতে হয়, ধীরে ধীরে দেখতে হয় আর যোগ করতে হয়। তাহলে এই অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ করার ক্ষেত্রে তুমি সোডিয়ামও ব্যবহার করতে পারো, অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করতে পারো। বিষয়টা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ধীরে 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 এবং কম পরিমাণে তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। আর তুমি যদি অ্যালুমিনিয়াম যদি যোগ করো, তাহলে এবারও ধীরে ধীরে, হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু বেশি পরিমাণে এবার যোগ করতে হবে, তাহলেই কেবল তুমি তোমার কাঙ্ক্ষিত পাবে। না হলে কিন্তু এই যে ট্রেন মিস হয়ে যাবে, অর্থাৎ এখানে তোমার অদক্ষেপ পড়বে ঠিকই, ফাইনালি একদম দ্রবণীয় লবণ উৎপন্ন হবে, তুমি টেরই পাবা না। আচ্ছা, আমরা একটু আরেকটু দেখি নেসলা বিকারকের ব্যবহার করে অ্যামোনিয়া শনাক্তকরণ, এটা আমরা দেখেছি। তো এই ছিল। আরেকটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যখন দ্রবণ তৈরি করবো তখন সতর্কতা। তো আমরা যে বললাম কিছু লবণ আছে, বিশেষ করে কার্বনেটের যে লবণগুলো আছে, এই লবণগুলো পানিতে অদ্রবণীয়। যেমন মনে করা যাক যদি ক্যালসিয়াম কার্বনেট হতো, তোমাদের পরিচিত একটা জিনিস ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর নামে যেটা পরিচিত, এটার মধ্যে তুমি যদি পানি দিলে কিন্তু দেখবে যে একটা অদ্রবণীয় একটা অবস্থায় চলে আসে। এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা অদ্রবণীয় লবণ গঠন করে, আর মনে করা যাক যে কার্বন ডাই অক্সাইড গঠন করলো। আচ্ছা, হইলো। এখন এই অবস্থায় এটা কিন্তু মূল দ্রবণ কিন্তু হয়নি, এই অবস্থায় এটা মূল দ্রবণ নয়, মূল দ্রবণ নয়। তাহলে এটাকে মূল দ্রবণ হতে গেলে কি হইতে হবে, এটা কিন্তু স্বচ্ছ হতে হবে। তো তখন করা হয় কি, মূল দ্রবণ তৈরি করার জন্য করা হয় কি, এই জিনিসটার মধ্যেই HCl দেওয়া হয়। হ্যাঁ, মূলত টোটাল এই জিনিসটার মধ্যে HCl দেওয়া হয়, বা আমরা এভাবে বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেটের এই লবণটাকে যদি আমরা HCl যদি দ্রবণ যদি তৈরি করি, তখন হয় কি, এখানে একটা বিক্রিয়াটা অলরেডি একটা হয়ে যায়, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত হয় এবং পানি উৎপন্ন হয়, আর ক্যালসিয়াম আর কার্বন ডাই অক্সাইড পরিণত হয়, যার ফলে এটা স্বচ্ছ একটা দ্রবণ একটা হলো। এই যে স্বচ্ছ দ্রবণটা যে হলো, এইখানে দুইটা সমস্যা। একটা হচ্ছে যে এই দ্রবণটা নিয়ে আর তুমি কার্বনের টেস্ট করতে পারবা না। কেন পারবা না? কারণ তুমি যদি HCl যদি মূল দ্রবণটা যদি তৈরি করো, তাহলে ওই দ্রবণের যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাই অক্সাইড পরিবেশ ত্যাগ করে, তার মানে তখন বাকি থাকে শুধু আর এই দুইটা, তখন বাকি থাকে শুধু এই দুইটা অংশ খালি বাকি থাকে। তাহলে এই দুইটা বাকি অংশ দিয়ে তুমি আর কার্বন
টেস্ট করে আর কার্বনেট তো পাবা না, তার মধ্যে তখন কার্বনেট ছিল না, কার্বনেট ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে মূল দ্রবণ তৈরি করতে না পারার কারণে তুমি HCl দ্রবীভূত করে তাকে মূল দ্রবণ তৈরি করেছো। কিন্তু HCl দ্রবীভূত করে যখন মূল দ্রবণ তৈরি করেছো তখন মূল দ্রবণ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ওই সময় HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছিল, যা বিক্রিয়া পরিবেশ ত্যাগ করেছে। ফলে এই দ্রবণের মধ্যে কিন্তু আর কার্বনেট নাই। ফলে এই দ্রবণটা নিয়ে তুমি যদি এখন কার্বনেট টেস্ট করো, এই দ্রবণ নিয়ে কার্বনেট টেস্ট করলে তুমি